আচ্ছা, বুক তাহলে আমরা বুক ওয়ানের শেষের পর্যন্ত, তাই তো? যে জেনেছি যে অলরেডি লুসি ম্যানিটের সাথে ডক্টর ম্যানিটের অলরেডি দেখা হয়ে গেছে, এবং এক্ষেত্রে তাদের সাহায্য করেছে লরি, নাকি জার্ভিস জি স্যার। লরি, যে হচ্ছে টেলসন ব্যাংকের অধীনে কাজ করেন। এবং ডক্টর ম্যানিট কত বছর ইয়াতে ছিল, বন্দি ছিল বলো স্যার তো? 18 বছর। স্যার 18। 18 ইয়ার্স বন্দি থাকার পর তার মানসিক অবস্থা অনেকখানি খারাপ হয়ে গেছে। এখন মেয়ের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পর তারা মোটামুটি আবার কোথায় চলে আসছে, ইংল্যান্ডে চলে আসছে, নাকি? এখন আমরা পরবর্তীতে বুক 2 যখন শুরু হবে, তখন আমরা দেখব ওই পূর্ববর্তী ঘটনার পরবর্তী প্রায় 5 বছর পরে। হ্যাঁ, 5 বছর পরের ঘটনা। ওকে, তো দেখো, আমরা একটু এই চ্যাপ্টার থেকে পড়বো, মূল বই থেকে পড়তে গেলে একটু সময় লাগবে। মূল বইয়ের যদি কোনো জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা আমি রেফার করবো, তাছাড়া আমরা এখান থেকে একটু দেখবো, হ্যাঁ, আজকে। তাহলে ওকে হচ্ছে স্যার। ইট ইজ নাও 1785। আমাদের স্টোরিটা যখন শুরু হয়েছিল তখন কত সাল ছিল? 1770। 1775, তাই তো? 1700 বলছিল না, 1775, আর এখন হচ্ছে 1780, মানে 5 বছর হয়ে গেছে। টেলসন ব্যাংকস ইন লন্ডন প্রাইডস ইটসেলফ অন বিং ভেরি স্মল, ভেরি ডার্ক অ্যান্ড ভেরি আগলি আর ভেরি ইনকমোডিটিয়াস। হ্যাঁ, incommodious. Were it more welcoming, the bank's partner believe it would lose its status as a respectable business. Hmm. It is located by Temple Bar, the spots where until recently the government displayed the heads of executed criminals. The narrator explained at the time death was a recipe mass in vague, used against all manners of criminals, from forgers to horse thieves to counterfeiters. তার মানে এখানে দেখানো হচ্ছে কি, যে টেলসন ব্যাংকের কথাটা একটু আনা হলো, যে ব্যাংক কি করছে, টেলসন ব্যাংকস ইন লন্ডন প্রাইডস ইটসেলফ অন বিং ভেরি স্মল, ভেরি ডার্ক, ভেরি আগলি অ্যান্ড ভেরি, মানে তার, মানে ব্যাংকের নামে পজিটিভ নেগেটিভ অনেক কথা প্রচলিত আছে। এবং আরও কি বলছে, যে ওয়ার ইট মোর ওয়েলকামিং, দ্য ব্যাংকস পার্টনার বিলিভ, তাহলে যদি ব্যাংকটা আরও ভালো করতো, এরকম আর কি, ওয়েলকামিং হতো, পার্টনারেরা বিশ্বাস করে, ইট উড লুজ ইট স্ট্যাটাস অ্যাজ এ রেসপেক্টেবল বিজনেস। তাহলে ছোট আছে, ভালো আছে, অতিমাত্রায় নাম করতে গেলে হয়তো রেসপেক্টেবল বিজনেস হিসেবে তার যে নাম আছে, সে নামগুলো হয়তো খোয়াতে হতো। কী কারণে বলো তো, এই কথা কেন বলা হলো? হুম, বলা যাবে? হ্যাঁ, যে যদি বেশি স্মল বিজনেস, তাই না, এটা বলছে স্মল, কিন্তু যদি সে আরও বেশি নাম করতো, আরও বেশি যদি হইতো, তাহলে কি হতো, কাজ হতো, বা তার যে নামটুকু আছে সে মানে নামটুকু হারিয়ে ফেলতো। কি কারণে হতে পারে এটা বলো তো? কেউ বলতে পারবে না? আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ তো কথা বলছো না। জি 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 স্যার, ঠিক আছে। এই কথাটা বলার মানে কি বলো দেখি, নোবেলটা পড়েছো তো, তাই এটা বলার মানেটা কি, কি হতে পারে? কারণ ফ্রেঞ্চ রেভলিউশনটা কিসের জন্য ছিল, কাদের জন্য ছিল বলো তো, কাদের বিরুদ্ধে ছিল? স্যার রাজাদের বিরুদ্ধে স্যার, উচ্চ শ্রেণীর বিরুদ্ধে। হ্যাঁ, তাহলে যদি এই ব্যাংকটা যদি আরো কেমন হতো, অনেক বড় হতো, তাই না? যেমন এই যে মনে করো ইসরায়েল ফিলিস্তিনি নিয়ে যে প্রভাবের কারণে বাংলাদেশে যে
বিষয়টা ঘটলো, কিছু কিছু দোকানে হামলা টামলা করলো। কোন দোকানে হামলা হয়েছিল বেশি বলো তো? বাটার শোরুম বেশি স্যার, বাটা, বাটার শোরুম। হ্যাঁ বাটা তারপর শোরুমে হচ্ছে হামলা হয়েছে বেশি। কেএফসি তে। হুম। এবং তাহলে এখানে কি হতো, যদি অ্যারিস্টোক্রেটিক বা এই যদি উঁচু শ্রেণীর মানুষদের বিরুদ্ধে যেহেতু সংগ্রাম বা যুদ্ধ, তাই এর যদি অনেক বড় হতো, তাহলে এদের সাথে হয়তো কোনোভাবে লিঙ্ক থাকতো বা কিছু থাকতো, যার কারণে সাধারণ ছোট বিজনেস হওয়ার কারণে তার যে নাম আছে সে নামটা হয়তো বা খোয়াই যেত, যে এরাও হয়তো অ্যারিস্টোক্রেটির সাথে জড়িত, দাও এর বিরুদ্ধে সংগ্রাম, ঝামেলা। তাই বলছে দেখো যে ব্যাংকটা অবস্থিত কোথায়, ইট ইজ লোকেটেড বাই টেম্পল বার দ্য স্পটস হোয়ার আনটিল রিসেন্টলি, বলছে সম্প্রতি কী করেছে, দ্য গভর্নমেন্ট ডিসপ্লেড দ্য হেডস অফ এক্সিকিউটেড ক্রিমিনালস, যেখানে গভর্নমেন্ট কি করেছে, যে এক্সিকিউটেড ক্রিমিনালস যারা আছে তাদের মাথা কি করে রাখছে এই জায়গায় বলো, ডিসপ্লে করে রাখছে। কেন, উদ্দেশ্য কি? হুম, দ্য গভ, ভয় দেখাচ্ছে, কি উদ্দেশ্যে করে রাখছে এগুলো বলো? যাতে অন্য কেউ আর সাহস না করে, তারা হ্যাঁ যারা পরবর্তী করবে কারণ কি, তাদেরই দ্য একদিন ন্যারেটর পরিণত হবে। এক্সপ্লেইনস, কারণ এই গল্পের ন্যারেটর বলতেছে কি, দ্যাট অ্যাট দিস টাইম ডেথ ওয়াজ আ রেসিপি ইন ভেগ। রেসিপি কেন, রেসিপি মানে কি, যে অন্তত এটা একটা মানে কি প্রেজেন্টেশন সকলের জন্য, খাবারের জন্য যেমন রেসিপি থাকে, তেমনি এদের জন্য এটা হচ্ছে একটা রেসিপি, ইউজড এগেন অল ম্যানার্স অফ ক্রিমিনালস। তাই তো, এই মাথা যেহেতু টাঙিয়ে রাখা হয়েছে, অতএব যত ক্রিমিনালস আছে সেটা একদম ছোটোখাটো ফর্জারির থেকে, মানে বড় ব্যাংক ফর্জারি, টাকা পয়সা লুট, ওখান থেকে শুরু করে ঘোড়া চোর পর্যন্ত, হ্যাঁ এমনকি যারা চিটার বাটপার আছে সকলের জন্য এটা একটা ওয়ার্নিং হবে, যে যদি হ্যাঁ এই ক্রিমিনালগিরি করো তাহলে সবার এই দশা ঘটবে। হুম। তা বলছে দেখো জেরি ক্রুনচার এ কে ছিল, জেরি ক্রুনচার কে? স্যার মেসেঞ্জার ছিল স্যার, হ্যাঁ টেনশন টেলসন ব্যাংকের মেসেঞ্জার, তাই তো, এমপ্লয়েড বাই টেলসন্স অ্যাজ আ রানার অ্যান্ড মেসেঞ্জার, wakes up in his small apartment located in an unsavory London neighborhood. He begins the day by yelling at his wife for praying against him. He throws his muddy boot at her. Around 9 o'clock, Ronchar and his young son camp outside Telson Banks where they wait the banker's instruction. ক্যাম্প করা মানে ওখানে গিয়ে বসা, কারণ সে মেসেঞ্জার, যে ইনস্ট্রাকশন পাবে সেটা সে পালন করবে। হোয়েন আর ইনডোর মেসেঞ্জার কলস ফর আ পোর্টার, ক্রুনচার করে কি দেখো, হ্যাঁ ক্রুনচার টেক্স অফ টু ডু দ্য জব, যখনই কোনো মেসেঞ্জারের প্রয়োজন হয় সেই কাজটা করে। অ্যাজ ইয়ং জেরি সিটস অ্যালন, ইয়ং জেরি মানে তার ছেলে, হি ওয়ান্ডার্স ওয়াই হিজ ফাদার্স ফিঙ্গার্স অলওয়েজ হ্যাভ রাস্ট অন দেম। মানে এখানে দেখো এই সামারিটা পড়ার আগে একটু যদি আমরা এখানে যদি পড়তাম তাহলে আর একটু ক্লিয়ার হতো। এখন তোমরা কি পড়েছো জানি না। আচ্ছা একটু মিউট রাখলাম, হ্যাঁ আজানটা শেষ হয়ে যাক তারপরে আমি কথা বলছি তোমাদের সাথে। আচ্ছা সবার আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে জাস্ট একটা রিপ্রেজেন্টেশন ঘটেছে, ব্যাংকের মাধ্যম দিয়ে কথাটা উপস্থাপন হয়েছে, এবং ব্যাংকটা কোথায় অবস্থিত সেটা বলতে দেখো, টেলসন ব্যাংক বাই টেম্পল বার, তাহলে ব্যাংকটা কোথায় অবস্থিত, জায়গাটার নাম কি, স্যার টেম্পল বারে। টেম্পল বার was an old fashioned place even in the year 1780. It was very small, very dark, very ugly and very incommodious. It was an old fashioned place, moreover in the moral attribute that the partners in the house were proud of its smallness, proud of its darkness, proud of its ugliness, proud of its incommodiousness, হ্যাঁ যে অত নাম নেই, হ্যাঁ অত জাঁকজমকতা নেই, হ্যাঁ মানে এটা নিয়েই তারা খুশি। They were even boastful of its eminence in those particulars and were fired by an express conviction that if it were less objectionable,
it would be less respectable. This was no passive belief, but an active weapon which they flashed at more convenient place of business. Tellsons, they said, wanted no elbow room. Telson wanted no light. Telson wanted no embellishment. মানে তার অত আমার নাম ডাকের দরকার নেই, অত খ্যাতির দরকার নেই, অত জাঁকজমকতার দরকার নেই, যেমন সিম্পল আছে এরকম সিম্পলি চললেই হবে, এরকম একটা ব্যাপার। বলছে নোয়াক্স অ্যান্ড কোম্পানিজ মাইট অর স্নুকস অর ব্রাদার্স মাইট বাট টেলসন্স থ্যাংক হেভেন। মানে অনেকগুলো কোম্পানি হয়তো আছে এখানে, নোয়াক্স অ্যান্ড কোম্পানি, স্নুকস, ব্রাদার্স মাইট, মাইট মানে কি সবাই মোটামুটি খ্যাতনামা, জাঁকজমকপূর্ণ, হ্যাঁ এরকম আর কি। কিন্তু টেলসন ব্যাংক মোটামুটি এভাবেই টিকে আছে, তাই তো, নর্মালি সে টিকে আছে, অত জাঁকজমকতার দরকার নেই, অত খ্যাতির দরকার নেই, যতটুকু আছে এটুকু নিয়েই তারা যত সন্তুষ্ট। তাই বলছে অ্যানি অফ দিস পার্টনার্স উড হ্যাভ ইনহেরিটেড হিজ সান অন দ্য কোশ্চেন অফ রিবিল্ডিং টেলসন। তাহলে এরা যে টেলসন ব্যাংকের সাথে কিছুটা জড়িত, বলছে অ্যানি অফ দিস পার্টনার্স উড হ্যাভ ডিসইনহেরিটেড হিজ সান অন দ্য কোশ্চেন অফ রিবিল্ডিং টেলসন। মানে হয়তো নোয়াক্স অ্যান্ড কোম্পানি হয়তো ব্যাংকের সাথে লেনদেন আছে, বা তারা হয়তো ব্যাংকের একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন বা শেয়ারে আছে। স্নোক্স বা নোক্স ব্রাদার্স মাইট, এরা বলছে কি দেখো যে অ্যানি অফ দিস পার্টনার্স উড হ্যাভ ডিজেনারেটেড হিজ সান অন দ্য কোশ্চেন অফ রিবিল্ডিং টেলসন। তাহলে টেলসনকে তারা রিবিল্ড করবে কি না, এই নিয়ে তারা কি করছে, যে হয়তোবা তাদের ছেলে মেয়েদেরকে আর ব্যাংকের সাথে যুক্ত রাখবে না, মানে ব্যাংকটার প্রতি তাদের কোনো আস্থা নেই ইত্যাদি ইত্যাদি। তারপর ইন দিস রেসপেক্ট দ্য হাউস ওয়াজ মাস অন পার উইথ দ্য কান্ট্রি। মানে যে হাউজের ব্যাংকটা আছে এটাই মোটামুটি এই অঞ্চলের অন আ পার মানে কি, মানে তুলনায় এভাবেই যথেষ্ট চলছে। মানে এছাড়া আমাদের অত বেশি জাঁকজমকতার দরকার নেই, অত বেশি ফ্লারিশমেন্ট দরকার নেই, এটাই বলছে। হুইচ ডিড ভেরি অফেন ডিজাইন ইটস সান ফর সাজেস্টিং ইমপ্রুভমেন্টস ইন লজ অ্যান্ড কাস্টম দ্যাট হ্যাড লং বিন হাইলি অবজেকশনেবল বাট ওয়ার অনলি দ্য মোর রেসপেক্টেবল। হ্যাঁ বলছে কি যে হুইচ ডিড very often disinherit its son for suggesting improvement in laws and custom। মানে যদি কখনো তারা চাইতো, হ্যাঁ যে did very often disinherit its son for suggesting improvement in laws and customs that had long been highly objectionable। মানে এই ব্যাংকের সাথে রিলেটেড যে ল বা কাস্টমগুলো আছে, যদি কোনোভাবে সাজেস্ট করতো এরা যে ইমপ্রুভ করতে হবে, যেগুলো হয়তো অবজেকশনেবল ছিল, অনেক নিয়মকানুন ছিল যেগুলো ছিল অবজেকশনেবল, এগুলোকে আরও ইমপ্রুভ করতে হবে, এরকম কোনো সাজেশন যদি কোনো রকম তার স্যারেরা করেছে, তাহলে তারা কী করেছে, তাদেরকে ডিজেনারেট করার চেষ্টা করেছে। মানে তারা চায়নি যে এটা আরও বেশি ডেভেলপ করুক, বাট ওয়ার অনলি দ্য মোর রেসপেক্টেবল। মানে তাই বলছি কি যে যতটুকু আছে ততটুকু রেসপেক্টেবল থাক, এর থেকে আমাদের আর দরকার নেই। দাস ইট হ্যাড কাম টু পাস, এভাবে মোটামুটি চলে আসছে টেলসন ব্যাংক। দ্যাট টেলসন্স ওয়াজ দ্য ট্রায়াম্ফ্যান্ট পারফেকশন অফ ইনকনভিনিয়েন্স। হ্যাঁ মানে যতটুকু চলছে হয়তো সুবিধা খুব একটা নেই, ইনকনভিনিয়েন্স নিয়েই যতটুকু চলছে ততটুকুই টেলসন্সের ট্রায়াম্ফ। আফটার বাস্টিং ওপেন আ ডোর অফ ইডিওটিক অবস্টিনেসি উইথ আ উইক র্যাটেল ইন ইটস থ্রোট, ইউ ফেল ইন্টু টেলসন ডাউন 2 steps and came into your sense in a miserable little shop with 2 little counters, with the oldest man made your check shake as if the wind rustled it, while they examined the signature by the dingiest of windows। মানে কি দেখো, ব্যাংকে মোটামুটি লেনদেন করার সময় জানালাতে বসে যারা চেক বা ক্যাশ করে, তাদের জানালাটাও মোটামুটি একদম নোংরা হয়ে আছে বা ভাঙাচোরা অবস্থা, ঠিক আছে তো। এবং বলছে এখানে যারা কর্মীরা আছে অধিকাংশ কি ওল্ড মেন, ঠিক আছে তো। বলছে ওল্ডেস্ট অফ মেন মেড ইউর চেক শেক অ্যাজ ইট দ্য উইন্ড রাসেলড ইট। মানে তারা যে এত ওল্ড ম্যান, তারা যখন চেকটা ধরে কাজ করে তখন চেকটা মনে হয় যেন বাতাসে নড়ছে, ঠিক আছে তো, এগুলো কথা বলছে। হুইচ আর অলওয়েজ আন্ডার আ শাওয়ার বাথ অফ মাড, দেখো ফ্রম ফ্লিট স্ট্রিট, মানে এই যে রাস্তায় যত ধুলাবালি, এই ধুলাবালি এসে পড়ে হচ্ছে উইন্ডোর উপর, আর উইন্ডোর উপরে ধুলাবালি জমে একদম কাদার মতো হয়ে আছে। অ্যান্ড হুইচ আর মেড দ্য ডিঙ্গিয়ার বাই দেয়ার ওন আয়রন বার্স প্রপার।
অ্যান্ড দ্য হেভি শ্যাডো অফ টেম্পল বার। মানে যে বারগুলো আছে মানে বা যে আয়রন বারগুলো আছে সেগুলো কি হয়ে গেছে, মোটামুটি ধুলাবালি পরে জং টং ধরে একদম যাচ্ছেতে অবস্থা হয়ে গেছে। মানে কি বলতে চাচ্ছে যে এখানে ব্যাংকটার যে উন্নয়ন সেটা এতদিনেও হয়নি। এখানে সেটা বলবো, দেখো যে ইভেন ইন দ্য ইয়ার 1780 দ্য ফার্স্ট লেটার্স রিটেন টু ইউ বাই ইউর ওল্ড লাভ অর বাই ইউর লিটল চিলড্রেন ওয়ার বাট নিউলি রিলিজ ফ্রম দ্য হরর অফ বিং ogled through the windows by the heads exposed on the temple bar with an insensate brutality and ferocity worthy of Babylonian মানে মূল কথা হলো যে 5 বছর চলে যাওয়ার পরেও এখনও উন্নয়নের কোনো কিছুই ঘটেনি, বরং আরও বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। সেটা এই টেম্পল বার যে স্থানটা, এই স্থানের সাথে এই টেলসন ব্যাংকের উদাহরণ দিয়ে মোটামুটি বোঝানো হচ্ছে যে উন্নয়নটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে আদৌ উন্নয়ন হয়েছে কিনা, আদৌ কোনো নিয়মকানুনের ডেভেলপমেন্ট হয়েছে কিনা, বরং এখানে এই ব্যাংকে লেনদেন করতে গিয়ে যে ইনকনভিনিয়েন্স সেটাই যেন পারফেকশন হিসাবে কাজ করছে। ঠিক আছে, তো এটাকে আরও বেশি জনগণের কাছে আইন টাইন যেগুলো আছে, ল কাস্টম প্রথা যেগুলো আছে, যেগুলো অবজেকশনাল বা এগুলোতে বাদ দিয়ে জনগণের জন্য আরও বেশি উপকারী করবে, সেটা করারও তারা প্রয়োজন মনে করছে না। মানে এরকম একটা বিষয় এখানে দেখানো হয়েছে এই জায়গাতে। মানে 5 বছর পর কি অবস্থান আছে সেটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। এবার এখানে তো বলাই হলো যে মিস্টার, দেখো হ্যাঁ, ক্রঞ্চার বা ক্রঞ্চার তার ছেলের সাথে বসেছে ব্যাংকের, যেভাবে প্রতিদিনই তারা বসে থাকে ক্যাম্প গার্ডে, সেই ক্যাম্প গার্ডে মানে অপেক্ষায় আছে কখন হয়তো বা কে ডাক দিবে, সেই হিসাবে তারা দৌড়াদৌড়ি করবে মেসেজ নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 2-তে চলে যাই। দ্য ব্যাংক ক্লার্ক ইনস্ট্রাক্ট, যেহেতু সে ডাক পড়েছে, সে ঢুকে গেছে, তার ছেলেকে রেখে গিয়ে সে কোথায় গেছে দেখো, ক্রঞ্চার টেক্স অফ টু ডু দ্য জব। টেক্স অফ মানে কি, ছুটে যাওয়া। দ্য ব্যাংক ক্লার্ক ইনস্ট্রাক্ট ক্রঞ্চার টু গো টু দ্য ওল্ড বেইলি কোর্ট হাউস অ্যান্ড অ্যাওয়েট অর্ডার্স ফ্রম জার্ভিস লরি। তার মানে ব্যাংক বলেছে ক্রঞ্চারকে, যাও তুমি গিয়ে জার্ভিস লরি হয়তো কোনো অর্ডার করবে, সেটা নিয়ে আসো। ক্রঞ্চার অ্যারাইভস অ্যাট দ্য কোর্ট হোয়ার চার্লস ডার্নি। চার্লস ডার্নি নামটা কি আমরা এর আগে পেয়েছি, নেই প্রথম পেলাম? এই প্রথম পেলাম স্যার। হ্যাঁ, আ হ্যান্ডসাম ওয়েল ব্রেড ইয়ং ম্যান স্ট্যান্ডস ট্রায়াল ফর ট্রিজন। তাকে বিচার করানো হচ্ছে, সে তার নামে, তার বিরুদ্ধে এখন বিচার সালিশ হচ্ছে, তাই তো, বারে বা আদালতে। কিসের জন্য? স্যার দেশদ্রোহী বলে। হ্যাঁ, ট্রিজন, দেশদ্রোহী। ক্রাঞ্চার আন্ডারস্ট্যান্ড লিটল অফ দ্য লিগাল জার্গন, বলতে এসব আইনের যে সকল টার্ম ট্রুম আছে এগুলো ক্রাঞ্চার অত বুঝে না। বাট হি গ্লিমস দ্যাট ডার্নি হ্যাজ বিন চার্জড উইথ ডাইভালজিং সিক্রেট ইনফরমেশন টু দ্য কিং অফ ফ্রান্স। তাহলে তার ট্রিজনটা কি ছিল, দেশদ্রোহিতার অপরাধে কি করা হয়েছিল তার বিরুদ্ধে? যে সে নাকি ইংল্যান্ডের গোপন তথ্য তথ্যগুলো করছে। সে ফ্রান্সের রাজার কাছে লিক করেছে। হ্যাঁ, নেমলি দ্যাট ইংল্যান্ড প্ল্যানস টু সেন্ড আর্ম ফোর্সেস টু ফাইট ইন দ্য আমেরিকান কলোনিজ। যে ইংল্যান্ড নাকি আমেরিকান কলোনিতে ফাইট করার জন্য, আমেরিকান কলোনিতে সেনা পাঠাবে ইংল্যান্ডের বিরুদ্ধে, কি করার জন্য, যুদ্ধ ঘোষণা করার জন্য। এইটা নাকি সে লিক করেছিল। কারণ 1775 আর আমেরিকার স্বাধীনতা হয়েছে 1776। তার মানে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে হয়তো যখন ইংল্যান্ড আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছিল, বা আমেরিকা যখন ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন ইংল্যান্ড যে আমেরিকাতে আরও আর্ম ফোর্স পাঠাবে এরকম প্ল্যানটা হয়তো বা ফ্রান্সের কাছে লিক করে দিয়েছিল। কারণ ফ্রান্স তখন আমেরিকার সমর্থনকারী ছিল। ঠিক আছে, তো আমেরিকার স্বাধীনতার প্রতি সমর্থনকারী ছিল হচ্ছে ফ্রান্স। কারণ ফ্রান্সের সাথে ইংল্যান্ডের কিন্তু অনেকবার যুদ্ধ হয়েছে, সেই হিসাবে ফ্রান্স ইংল্যান্ড কিন্তু এক ধরনের কি এনিমি কান্ট্রি। আর ফ্রান্স, আমেরিকা যখন স্বাধীনতা পেল তখন ফ্রান্স কিন্তু তাকে একটা গিফট করেছিল, বুঝতে পেরেছ? একটা স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি, তাই তো। কারণ
বন্ধু দেশ হিসাবে তার স্বাধীনতায় খুশি হয়ে তাকে স্ট্যাচু অফ লিবার্টি দান করেছিল। অ্যাজ ডার্নি লুকস টু আ ইয়ং লেডি অ্যান্ড হার ডিস দেখো ডিস্টিংগুইশ ফাদার, ওদিকে ডার্নির তো ট্রায়াল হচ্ছে, যখন ইয়ং লেডিকে দেখলো, কাকে দেখলো ইয়ং লেডিটাকে? স্যার লুসি ম্যান। লুসি, তাই তো? হ্যাঁ, তখন হলো কি অ্যান্ড হার ডিস্টিংগুইশড ফাদার উইসপার রাশেস থ্রু দ্য কোর্টরুম, তখন কোর্টরুমে সবার ভিতরে একটা ফিসফিসানি হলো, কি বিষয়ে? স্পেকুলেটিং অন দ্য আইডেন্টিটি অফ দ্য টু, যে এই দুজন কে আসলে কারা। ইভেনচুয়ালি ক্রুনচার ডিসকভার্ড দ্যাট দে উইল সার্ভ অ্যাজ উইটনেস এগেইন দ্য প্রিজনার। আসলে ক্রুনচারকে যে পাঠানো হয়েছিল যে কিছু গুরুত্বপূর্ণ অর্ডার জার্ভিসের কাছ থেকে মেনটেন করার জন্য, আসলে এখানে তাকে ডাকা হয়েছে সাক্ষ্য দিতে, কোনো অর্ডার না, এখানে জাস্ট সাক্ষী হিসাবে তাকে এখানে সাক্ষ্য প্রমাণ করতে হবে, ঠিক আছে তো? সাক্ষ্য দিতে হবে, এই জন্য তাকে ডাকা হয়েছে। ওকে, চ্যাপ্টার 3 আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট। দ্য অ্যাটর্নি জেনারেল প্রসিকিউট দ্য কেস demanding that the jury finds Darnay guilty of passing English secret into French hands. অতএব এটা প্রমাণ হয়ে গেল যে ডার্নি কি করেছে, এ দোষে দোষী। দ্য সলিসিটর জেনারেল এক্সামাইন্স জন বারসাদ হুজ টেস্টিমনি সাপোর্ট দ্য অ্যাটর্নি জেনারেলস কেস। তাহলে এখানে জন বারসাদ নামে একজন ব্যক্তি, যার সাক্ষ্য প্রমাণেই এই অ্যাটর্নি জেনারেল তাকে দোষী সাব্যস্ত করেছে ডার্নিকে। দ্য ক্রস এক্সামিনেশন হাউএভার টার্নিস বারসাদস পিওর অ্যান্ড রাইটিয়াস ক্যারেক্টার, কিন্তু বারসাদ যেভাবে তাকে সবাই রাইটিয়াস এবং পিওর বলে মানত, কিন্তু যখন ক্রস এক্সামিনেশন করা হলো তখন তার খ্যাতি সব শেষ হয়ে গেল। ইট রিভিলস দ্যাট হি হ্যাজ সার্ভড টাইম ইন ডেটার্স প্রিজন অ্যান্ড হ্যাজ বিন ইনভলভ ইন ব্রলস ওভার গ্যামলিং, যে সে নিজেই নাকি এই ডেটার্স প্রিজনে অনেকদিন ছিল। কারণ কি? কারণ সে গ্যামলিং নিয়ে একটু মারামারির সাথে জড়িত ছিল। দ্য প্রসিকিউশন কলস ইট নেক্সট উইটনেস রজার ক্লাই, হুম দ্য ডিফেন্স অ্যাটর্নি মিস্টার স্ট্রিভার অলসো এক্সপোজ আ ডিভিয়াস অ্যান্ড আনট্রাস্টেড উইটনেস। মানে এক এক করে সাক্ষী আনা হচ্ছে, কার বিরুদ্ধে আনা হচ্ছে বলো? স্যার ডার্নি। হ্যাঁ, তাই বলছে মিস্টার লরি দেন টেক্স দ্য স্ট্যান্ড। এরপর লরি আসলো, জার্ভিস লরি, and the prosecution asked him if 5 years ago he shared a Dover mail course with the accused হ্যাঁ, accused মানে কি ডার্নির সাথে সে ওই মেল কোর্সে একসাথে গিয়েছিল কিনা। লরি কন্টেস্ট দ্যাট হিজ ফেলো প্যাসেঞ্জার স্যাট সো বান্ডেল আপ দ্যাট দেয়ার আইডেন্টিটিস রিমেন হিডেন। তখন লরি বলল কি, যেহেতু ওটা ছিল শীতকাল আর সবাই এত কাপড় পোশাক টোশাক পরে এত মানে বান্ডেল আপ ছিল, মানে শীতের মধ্যে নিজেদেরকে লুকিয়ে রাখছিল বা হিডন ছিল, যে তাদের আইডেন্টিটিটা প্রকাশ পায়নি, অতএব বুঝতে পারতেছে না। অতএব দ্য প্রসিকিউটর দেন আস্ক সিমিলার কোশ্চেন্স টু লুসি দ্য ইয়ং উইমেন ডার্নি হ্যাড নোটিসড আর্লিয়ার, তাই তো, যাকে অলরেডি ডার্নি আগে দেখেছে। সি অ্যাডমিটস টু মিটিং দ্য প্রিজনার অন দ্য শিপ ব্যাক টু ইংল্যান্ড। এবার সে বলতেছে কি যে হয়তো প্রিজনারকে সে দেখেছে ইংল্যান্ডে, যখন তারা ফিরে আসছিল তখন শিপের পিছনে হয়তো এই প্রিজনারটা ছিল। When she recounts how he helped her to care for a sick father, however she seems to help his case. কিন্তু যখন সে বলল যে এই ডার্নি কিভাবে তার বাবাকে সিক ফাদারকে কেয়ার করতে সাহায্য করেছে, she seems to help his case, তাই সে করলো কি ডার্নির বিষয়ে কিছুটা হেল্প করতে চাইল। Yet she then inadvertently turns the court against Darnay by reporting his statement that George Washington's fame might one day match that of George III, মানে জর্জ দ্য থার্ড। হ্যাঁ, তাহলে আরো কি বলো দেখো, প্রথমে সে ডার্নির পক্ষেই ছিল, কিন্তু হঠাৎ করে সে এমন একটা কথা বলে বসলো যে ডার্নি নাকি বলেছিল যে জর্জ ওয়াশিংটনের ফেম মাইট ওয়ান ডে ম্যাচ দ্যাট জর্জ দ্য থার্ড। হ্যাঁ, যে জর্জ ওয়াশিংটন এখন আমেরিকার হয়ে যুদ্ধ করতেছে, সে তার খ্যাতিটা একসময় নাকি জর্জ দ্য থার্ডের সাথে ম্যাচ করে যাবে। এইটা বললে পারে কি ডার্নির কি মাথা থাকবে বলো তো? কারণ জর্জ ওয়াশিংটন হচ্ছেন কি একটা সোলজার মাত্র, আর তৎকালীন সময়ে যখন আমেরিকার স্বাধীনতার কথা চলছে তখন কি জর্জ দ্য থার্ড হচ্ছে কি তখনকার রাজা। স্যার ইংল্যান্ডের রাজা। হ্যাঁ, তাহলে এই কথা বলা মানে কি ডার্নির বিরুদ্ধে চলে গেল। প্রথমে সে
ডার্নিকে সাপোর্টই করছিল, কিন্তু এই কথাটা যখন সে বললো অমনি পুরো কোর্ট চলে গেল ডার্নির বিরুদ্ধে। ডক্টর ম্যানিট ইজ অলসো কল টু দ্য স্ট্যান্ড, ডক্টর ম্যানিটকেও ডাকা হলো, বাট হি ক্লেমস দ্যাট হি রিমেম্বার্স নাথিং অফ দ্য ট্রিপ ডিউ টু ইজ ইলনেস। সে বললো যে না, আমার অত কিছু মনে নাই, অতএব ডার্নির সম্পর্কে আমার কিছু জানার নাই, আমি কিছু বলতে পারবো না। তো এইভাবে মিস্টার স্ট্রেভার is in the middle of cross-examination another witness with no result when his insolent young colleague সিডনি কার্টন passes him a note. তাহলে সিডনি কার্টন হচ্ছে কে? মিস্টার স্ট্রেভারের হচ্ছে কলিগ। ক্রস এক্সামিনেশনে যেহেতু কোনো উইটনেস পাচ্ছে না, কোনো রেজাল্ট হচ্ছে না, তখন সিডনি কার্টন এসে একটা নোট দিল আর কি। স্টিভার বিগিনস আর্গুইং দ্য কন্টেন্ট অফ দ্য নোট হুইচ ড্রস দ্য কোর্টস অ্যাটেনশন টু কার্টনস ওন আনক্যানি রিজেম্বলেন্স টু দ্য প্রিজনার। কি হতে পারে বলো তো এখানটা? কি 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 ঘটনা ঘটেছিল? সিডনি কার্টনকে দেখতে নাকি অনেকটা ওই ডার্নির মতো। স্যার চার্লস ডার্নের হ্যাঁ, মতোই। জি এই স্যার। জন্য আবার এর ভিতরে অন্য কিছু একটা কাহিনী ঘটেছে। কি কাহিনী আছে বলতে পারবা? যে সিডনি কার্টন কাকে পছন্দ করতো? স্যার লুসিকেও পছন্দ লুসি করতো। ম্যারেন্টি লুসিকে জি লুসিকে স্যার। পছন্দ করতো। তা ও একটা নোট দিয়েছে, নোটটা যে কি দেখা যাক। দ্য আনডেনেবল লাইকনেস ফয়েলস দ্য কোর্ট অ্যাবিলিটি টু আইডেন্টিফাই ডার্নি অ্যাজ আ স্পাই বিয়ন্ড রিজনেবল ডাউট। হ্যাঁ, এখন মূল কথা হলো এই স্পাইটা কি আসলে ডার্নি নাকি সিডনি কার্টন, এটা নিয়ে এখন ঝামেলা হয়ে গেল। দ্য জুরি রিটায়ার্স টু ডেলিভারেট অ্যান্ড ইভেন্চুয়ালি রিটার্নস উইথ অ্যান অ্যাকুইটাল অফ ডার্নি। পরবর্তী করলো কি তারা? অ্যাকুইটাল ফর মানে কি? মানে কি করে দেওয়া? অ্যাকুইট মানে কি? খালাস করে দেওয়া নাকি? মানে অভিযোগ থেকে খালাস করে দিল, কারণ জুরিও বুঝতে পারছে না, হ্যাঁ, যে আসলে এখন তাহলে কাকে বলবো, যে তোদের দুই দুই না চেহারা একই রকম, আবার সিডনি কার্টনে এসে কিছু একটা বলেছে, তার মানে এখানে ঘটনাটা কি? তারপর হচ্ছে ডক্টর ম্যানিট, লুসি, মিস্টার লরি, মিস্টার ট্রেভার অ্যান্ড ডার্নি এক্সিট দ্য কোর্টরুম, চলে গেল। দ্য ন্যারেটর রিলেটস দ্যাট ম্যানিট হ্যাজ এস্টাবলিশ হিমসেলফ অ্যাজ অ্যান আপরাইট অ্যান্ড ডিস্টিংগুইশড সিটিজেন, দো দ্য গ্লুম অফ হিস টেরিবল পাস ডিসেন্টস অন হিম ফ্রম টাইম টু টাইম। তার মানে কি এখন ওই ডক্টর ম্যানিট যেহেতু ফ্রান্সে বন্দি ছিলেন, তাই না, শত্রুর দেশে ছিলেন, সেই হিসাবে সে এখন ফিরে এসেছে, মানে সে হয়ে গেছে কি এখন একজন ডিস্টিংগুইশ সিটিজেন, তাকে সবাই এখন মানছে। যদিও তার অতীতের ঘটনা মাঝে মাঝে তার উপরে কষ্ট দুঃখ এনে দিচ্ছে, তাকে একটু গ্লুমি বানিয়ে দিচ্ছে, তারপরেও তিনি মাঝে মাঝেই তিনি একজন কি নাম করা খ্যাতমান একজন সিটিজেন হিসাবেই বর্তমানে আছেন। অতএব তিনি যা বলবেন নিশ্চয়ই ইংল্যান্ডের মানুষ শুনবেন আর কি। দিস ক্লাউড ডিসেন্ড অনলি রেয়ারলি and Lucy feels confident in her power as the golden thread that unites him to a past and present beyond his misery. গোল্ডেন থ্রেড কোনগুলো? গোল্ডেন থ্রেড বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? স্যার চুলগুলো নাকি? হ্যাঁ, গোল্ডেন থ্রেড মানে কি একই সাথে চুল রেফার করছে, সাথে সাথে হয়তোবা লুসি হয়তোবা ডক্টর ম্যানিটের যে ওয়াইফের, তাই তো, স্মৃতিচারণ হিসাবে তার বাবাকে, হ্যাঁ ওই যে দেখো, ইউনাইট হিম টু পাস্ট অ্যান্ড প্রেজেন্ট বিয়ন্ড হিজ মিজারি, যে যখনই বাবা হয়তো একটু মানে মাথা খারাপ হয়ে যায়, তাই তো, একটু টেরিবল মিজারির মধ্যে পড়ে যায়, তখন অন্তত লুসি ওই অতীত এবং বর্তমানের মধ্যে একটা গোল্ডেন থ্রেড হয়ে যায়। কারণ এই থ্রেড বলতে ওই মানে একটা সম্পর্ক গঠন করা, মানে বাবাকে আবার পুনরায় স্বাভাবিক করার জন্য মোটামুটি তার একটা অবদান আছে বলে সে কনফিডেন্ট, মানে যে বাবাকে সে সুস্থ রাখতে পারবে এটা সে মনে করছে। তো যাক, ডার্নি কিসেস লুসিস হ্যান্ড অ্যান্ড দেন রিটার্নস টু স্ট্রিভার টু থ্যাঙ্ক হিম ফর হিজ ওয়ার্ক। যেহেতু ডার্নিকে বাঁচাইয়ে দিল, সেই জন্য ডার্নি লুসিস হ্যান্ডে কিস করলো অ্যান্ড স্ট্রিভারকেও থ্যাঙ্ক জানালো। লুসি, ম্যানিট অ্যান্ড স্ট্রিভার ডিপার্ট অ্যান্ড আ ড্রাঙ্ক সিডনি কার্টন এমার্জেস ফ্রম দ্য শ্যাডোজ টু জয়েন দ্য মেন। আর ওই সময় সিডনি কার্টন আসলো এদের সাথে দেখা করার জন্য। লরি চ্যাস্টাইজ হিম ফর নট বিং আ সিরিয়াস ম্যান অফ বিজনেস। আর লরি কী করলো, তাকে খুব বকাঝকা করলো, কারণ সিডনি কার্টন সিরিয়াস ব্যক্তি না, কোনো কাজে সে সিরিয়াস না, মানে একটু ওই মাতাল টাইপের মানুষ। হ্যাঁ, ডার্নি অ্যান্ড কার্টন মেক দেয়ার ওয়ে টু ট্র্যাভার্ন হোয়ার কার্টন স্মাগলি আস্কস, ইজ ইট ওর্থ বিং ট্রাইড ফর ওয়ান্স লাইফ টু বি দ্য অবজেক্ট অফ সিম্প্যাথি অ্যান্ড কম্প্যাশন। তখন হঠাৎ করে কার্টন জিজ্ঞাসা করতেছে ডার্নিকে যে ইজ ইট ওর্থ বিং ট্রাইড ফর ওয়ান্স লাইফ, বলতেছে একজনের জীবনের জন্য
দেখো একজনের অন্যের জীবন যেটা বলতে চাচ্ছে, হ্যাঁ, নিজের উপর শাস্তি নেওয়াটা কি ভালো? হ্যাঁ, টু বি দ্য অবজেক্ট অফ সিম্প্যাথি অ্যান্ড কম্প্যাশন, হ্যাঁ, যে এরকমভাবে মানে নায়ক হিরোচিত হয়েছে, মানে সিডনি কার্টন নিজেকে একটু হিরো বানিয়েছে, অন্যের দোষ নিজের উপরে তুলে নিয়ে সে ওই লুসির সিম্প্যাথি এবং কম্প্যাশন পাওয়ার আশা করছে। ঠিক আছে তো, কারণ সিডনি কার্টন মোটামুটি লুসিকে পছন্দ করত। তো এখন লুসিকে হয়তো লুসি হয়তো কার্টুনকে পছন্দ করে না, কারণ সে একটু সিরিয়াস না, হ্যাঁ, একটু মাতাল টাইপের এরকম করছে। তাই সে করছে কি, যে তার প্রেমিকার, হ্যাঁ, জন্য, মানে তার পছন্দের ব্যক্তির জন্য অন্যের দোষ এখন নিজের ঘাড়ে তুলে নিচ্ছে, যাতে সে হিরো হয়ে যায়। হ্যাঁ, তারপরে দেখো, হোয়েন ডার্নি কমেন্টস দ্যাট কার্টন হ্যাজ বিন ড্রিঙ্কিং, কার্টন গিভস হিম রিজন ফর ইন্ডালজিং হিমসেলফ। সো মানে সে কেন ড্রিঙ্কিং করতেছে এই কথা সে বলছে। দেখো, আই অ্যাম আ ডিসঅ্যাপয়েন্টেড ড্রাস স্যার, আই কেয়ার নো ম্যান অন আর্থ অ্যান্ড নো ম্যান অন আর্থ কেয়ার্স ফর মি। বলছে আমি মাতাল হলেই কি, মানে হিরোরা যেমন করে আর কি। হ্যাঁ, সিডনি কার্টন এখন হিরোর মতো আচরণ করছে। আফটার ডার্নি লিভস, কার্টন কার্সেস হিজ ওন ইমেজ ইন দ্য মিরর অ্যাজ ওয়েল অ্যাজ হিজ লুক অ্যালাইক হু রিমাইন্ডস হিম অফ হোয়াট হি হ্যাজ ফলেন অ্যাওয়ে। হ্যাঁ, তার মানে কি, সে ডার্নি যখন চলে গেল তখন আয়নাতে নিজের চেহারা দেখে নিজেকে একটু মানে সে একটু হতাশ, ডিসঅ্যাপয়েন্টেড ম্যান, কারণ সে তো দেখাচ্ছে যে যেহেতু তার হয়তোবা লুসির সিম্প্যাথি কম্প্যাশন পায়নি, হ্যাঁ, নিজেকে হতভাগা মনে করছে। এবং সে কী করছে, ডার্নি হয়তোবা আসলেই দোষী ছিল, ডার্নিকে বাঁচানোর জন্য বাঁচিয়ে সে হিরো সাজতে চাচ্ছে। আর হিরোটা মাঝে মাঝে মনে একটু করেই আর কি, নাকি একটু যখন হিরোইনকে হারায় তখন একটু নেশা করা, একটু মাতলামি করা, এটা করি। তো ডার্নির জন্য এরকম কাজটা একটু কার্টুন নিজেই করছে, যাতে লুসির একটু সিম্প্যাথি বা কম্প্যাশন পাওয়া যায়। তো এটা এখানে সেটা বললো, নভেলে হয়তো পড়লে আরও ইয়া করতে পারতাম। এবার হচ্ছে সিডনি কার্টন দ্য আইডলেস্ট অ্যান্ড মোস্ট আনপ্রমিজিং ম্যান। দেখো, তারকে বলা হচ্ছে কি আইডলেস্ট এবং আনপ্রমিজিং ম্যান, মানে তার ভবিষ্যতে ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। মেক্স ইজ ওয়ে ফ্রম, দেখো, ট্যাভার্ন টু মিস্টার স্ট্রেভেস অ্যাপার্টমেন্ট, দ্য মেন ড্রিঙ্ক টুগেদার অ্যান্ড ডিসকাস দ্য ডেজ কোর্ট প্রসিডিংস। এখনও মানে যেহেতু চলছে এখনও প্রসিডিংসটা। স্টিভার নিকনেম দ্য লায়ন, তাহলে হচ্ছে কি স্টিভারের নিকনেম কি এই জায়গাতে, দেখো, হ্যাঁ, স্টিভার নিকনেম দ্য লায়ন কমপ্লিমেন্টস হিজ ফ্রেন্ড দ্য জ্যাকেল ফর দ্য রেয়ার পয়েন্ট দ্যাট হি মেড রিগার্ডিং ডার্নিস আইডেন্টিফিকেশন। তাহলে হচ্ছে কমপ্লিমেন্টস হিজ ফ্রেন্ড দ্য জ্যাকেল, তাহলে জ্যাকেল মানে কি বলো তো? স্যার শিয়াল না? খ্যাক শেয়াল নাকি? হ্যাঁ, যে মানে প্রশংসা করছে তার বন্ধু, যে জ্যাকেলটা কে আসলে, এই থেকে জ্যাকেলটা কে? সিডনি কার্টুন। হ্যাঁ, সিডনি কার্টন। হ্যাঁ, যে ফর দ্য রেয়ার পয়েন্ট দ্যাট হি হ্যাজ মেড রিগার্ডিং ডার্নিস আইডেন্টিফিকেশন, হ্যাঁ, যে ডার্নিকে যে সে চিনেছে, হ্যাঁ, এবং ডার্নিকে বাঁচানোর জন্য যে কাজটা করতেছে, এটা স্টিভারের একটু খুশি হয়েছে, যে তার পয়েন্ট সে যেহেতু এটা নিয়ে লড়ছে, আশা করি তার জেতার সম্ভাবনা আছে, ইত্যাদি ইত্যাদি, থেকে ফ্রেন্ড বলে সম্বোধন করছে। হ্যাঁ, হাউএভার হি ল্যামেন্টস কার্টনস মুডিনেস এভার সিন্স দেয়ার ডেইজ ইন স্কুল টুগেদার, তার একসাথে নাকি ছিল, হ্যাঁ, একসাথে স্কুল করেছে। স্টেভার্স অবজার্ভ কার্টন হ্যাজ ফ্লাকচুয়েটেড বিটুইন হাইজ অ্যান্ড লোজ, নাও ইন স্পিরিটস নাও ইন ডিসপন্ডেন্সি। আমরা নাকি তার মেজাজটাই এরকম, কখনো খুব হাই স্পিরিটে থাকে, কখনো খুব লো স্পিরিটে থাকে। যাই হোক, কার্টন শার্কস অফ প্রিভিয়াস অ্যাকুইজিশন দ্যাট ইজ লাইফ ল্যাক্স ইউনিফাইড ডিরেকশন। হ্যাঁ, কার্টন তাকে শুধু বলে তোমাকে দিয়ে ভালো কাজ হবে না, তোমার ভিতরে ডিসিপ্লিন নাই, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কার্টন এগুলোকে মানে না। Unable to match Trevor's vaulting ambition, Carton claims that he has no other choice but to live his life in rust and repose. হ্যাঁ, বলছে আমার জীবনকে আমি অত হাই সোসাইটি করতে চাই না, অত মানে কি তোমার মতো তো অ্যাম্বিশাস হতে চাই না, জাস্ট যেমন জীবন চলছে এভাবেই জং টং ধরায় জীবনটাকে শেষ করে দিতে চাই। Attempting to change the subject, Trevor turns the conversation to Lucy, praising her beauty.
কার্টন ডিসমিসেস হার অ্যাজ আ গোল্ডেন হেয়ার ডল। দেখো হ্যাঁ, স্ট্রিভার কিন্তু জানে যে হয়তো কার্টন লুসিকে পছন্দ করে, তাই তার সামনেই লুসির প্রশংসা করছে, কিন্তু কার্টন এটা আর মানছে না। কার্টন কি বলছে? কার্টন ডিসমিসেস হার অ্যাজ আ গোল্ডেন হেয়ার ডল, বাট স্ট্রিভার ওয়ান্ডার্স কার্টনস ট্রু ফিলিংস ফর হার। কিন্তু স্ট্রিভার তো জানে হ্যাঁ যে কার্টন আসলেই লুসির প্রতি একটু হলেও দুর্বল, হ্যাঁ তার ট্রু ফিলিং আছে, তারপরও কেন সে লুসিকে এড়িয়ে যাচ্ছে। তো এরকম একটা সিচুয়েশন আগাচ্ছে। হান্ড্রেডস অফ পিপল, পরের টাইটেল দেখো, 4 months লেটার, এর পরবর্তী 4 মাস পরে, মিস্টার লরি, নাও আ ট্রাস্টেড ফ্রেন্ড অফ ম্যানিট ফ্যামিলি, অ্যারাইভস অ্যাট ডক্টর ম্যানিটস হোম। Finding Manit and his daughter not at home, he converses with Miss Bruce. They discuss why the doctor continues to keep his দেখো shoemaker's bench, হ্যাঁ তাহলে shoemaker's যে বেঞ্চ বা shoemaker যে সেটা সে এখনো কেন এটা কন্টিনিউ করছে। মানে মিস প্রুসকে বলো তো, মিস প্রুসটা কে জানো ছিল? স্যার লুসি ম্যানেটের সার্ভেন্ট, মেড সার্ভেন্ট। সার্ভেন্ট, হ্যাঁ। তো their conversation also touches on the number of suitors who come to call on Lucy. তারা কথা বলতে বলতে আরও অনেক কথাই হলো, তার ভিতরে অনেক যে লোকেরা এসেছে, শুটাররা এসেছে, হ্যাঁ হচ্ছে লুসিরকে বিয়ে করার জন্য। মিস প্রুস কমপ্লেইনস দ্যাট দে কেম বাই ডজন, বাই দ্য হান্ড্রেড, মানে ডজনে ডজনে, হান্ড্রেডে হান্ড্রেডে আসে। অল পিপল আর নট অ্যাট অল ওর্দি অফ লেডি বার্ড। এই লেডি বার্ড কাকে বলা হচ্ছে? আচ্ছা, শত শত লোক আসে তাকে বিয়ে করানোর জন্য, মানে বিয়ে করার জন্য, কিন্তু কেউই লুসি স্যার। এই লেডি বার্ডের কি নয়, অর্দি নয়, যোগ্য নয় না। হ্যাঁ, কারণ কি বলছি, ইন মিস প্রুস অপিনিয়ন দ্য অনলি ম্যান ওর্দি অফ লুসি ইজ হার ওন ব্রাদার সলোমন প্রুস, হু শি ল্যামেন্টস ডিসকোয়ালিফাইড হিমসেলফ বাই মেকিং আ সার্টেন মিস্টেক। হ্যাঁ, যে তার ভাই এর কথা বলছে। লরি নোজ হাউএভার দ্যাট সলোমন ইজ আ স্ক্রাউন্ডেল হু রোবড মিস প্রুস অফ হার পজেশনস। হ্যাঁ, স্ক্রাউন্ডেল সলোমন, অ্যান্ড লেফট হার ইন পভার্টি। তাহলে মিস প্রুসের নাকি যা জিনিসপত্র ছিল সব চুরি করে নিয়ে গেছে। হি গোজ অন টু আস্ক ইফ ম্যানেট এভার রিটার্নস টু হিজ শু মেকিং। হ্যাঁ, যে শু মেকিং এখনও করে কিনা সে, মানে তার যে অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ শু মেকিং করার। প্রুস অ্যাসিওরস হিম দ্যাট দ্য ডক্টর নো লঙ্গার থিংস অ্যাবাউট হিজ ড্রেডফুল ইমপ্রিজনমেন্ট, যে অলরেডি ডক্টর ম্যানিট স্বাভাবিক অবস্থায় চলে এসেছে, এখন তার সে ড্রেডফুল ইমপ্রিজনমেন্টের কথা সে মনে করে না। Lucy Manet return, Lucy and Manet return, and soon Darny joins them. Darny relates that a workman making alterations to a cell in the Tower of London came upon a carving in the wall, দেখো DIG, যে একজন ওয়ার্কম্যান সে নাকি কি করেছে, দেখো মেকিং অল্টারেশন টু আ সেল ইন দ্য টাওয়ার অফ লন্ডন, যে টাওয়ার অফ লন্ডনের একটা সেল বা একটা কক্ষকে অল্টার করতে গিয়ে হঠাৎ করে সে নাকি ওয়ালে লেখা দেখছে। ওয়ালে কি লেখা আছে? DIG, তাই তো? এটা নাকি ওয়ালে লেখা আছে। অ্যাট ফার্স্ট দ্য ম্যান মিসটুক দিস ফর সাম প্রিজনার্স ইনিশিয়ালস। প্রথমে ওই ওয়ার্কম্যানটা ভেবেছিল এটা হয়তো কোনো প্রিজনার ভুল করে হয়তো সই টই করে দিয়ে গেছে এমন কিছু, বাট হি সুন রিয়েলাইজ দ্যাট দে স্পেল দ্য ওয়ার্ড ডিগ। তাহলে DIG দিয়ে কি বোঝায়? হ্যাঁ, DIG দিয়ে কি বোঝায়? খোড়া নাকি? হ্যাঁ। আপন ডিগিং দ্য ম্যান ডিসকভার্ড দ্য অ্যাশেস অফ আ স্ক্র্যাপ অফ পেপার অন হুইচ দ্য প্রিজনার মাস্ট হ্যাভ রিটার্ন আ মেসেজ। খোঁড়ার পর কি পেলো? আর স্ক্র্যাপ অফ পেপার পেলো, সেখানে হয়তো কোনো প্রিজনার ওখানে একটা মেসেজ লিখেছে। এই কথা শোনার পর স্টার্টল ম্যানিটস, এটা তো চমকে উঠলো এই কথা শুনে, বাট হি সুন রিকভার্স, কিন্তু নিজেকে সামলে নিল। তাই বলছে কার্টন অ্যারাইভস অ্যান্ড সিটস উইথ দ্য আদার নিয়ার আ উইন্ডো ইন দ্য ড্রয়িং রুম। কার্টনও আসতো তার সাথে যোগ দেওয়ার জন্য। দ্য ফুটস্টেপ অন দ্য স্ট্রিট বিলো মেক আ টেরিফিক ইকো। লুসি ইমাজিনস দ্যাট দ্য ফুটস্টেপ বিলং টু পিপল দ্যাট উইল ইভেনচুয়ালি এন্টার ইন্টু দেয়ার লাইফস। হ্যাঁ, মানে লোকজনের ফুটস্টেপ মানে কি, যে লুসির কাছে আসতেছে সবাই তার বিয়ের প্রস্তাব নিয়ে ইত্যাদি। কার্টন কমেন্টস দ্যাট ইফ লুসির স্পেকুলেশন ইজ ট্রু দেন আ গ্রেট ক্রাউড মাস্ট বি অন ইটস ওয়ে। হ্যাঁ, অন ইটস ওয়ে মানে কি, সবাই ওদিকে গল্প করছে, এদিকে কার্টন এসে কি করছে, এদের সাথেও যোগ দিল কথাতে।
আর এখানে আরেকটা সেন্স ঢোকানো হলো কি, যে অসংখ্য লোক এখনো ওই যে শুটার হিসাবে লুসিকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে আসছে। হুম? এদিকে কার্টনের সাথে তো এদের তো একটা যোগাযোগ আছেই। কার্টন কি পছন্দ করে, এখনো তো আমরা সেটা পাইনি, পেয়েছি বলো, এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়েছে? ঠিক আছে হ্যাঁ, কিন্তু কার্টন কেমন জাতীয় লোক বলো, কেমন ব্যক্তি? স্যার। খুব হতাশাগ্রস্ত মানুষ এবং মাতলামো করে আর কি। হুম, মদ খাই খুব। মানে ইনডিসিপ্লিন, তাই তো লাইফে, মানে স্বাভাবিকভাবে সে জীবনযাপন করে না, অ্যাম্বিশাস না, এটা বলা হয়েছে, এই জন্য হয়তোবা তাকে পছন্দ করছে না, এরকম কিছু একটা ব্যাপার পাওয়া যেতে পারে। সরি, আমি একটু রাখলাম, আমি আসছি 1 মিনিট। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম যে এখানে মেনলি আমরা 2-3টা ক্যারেক্টারের উল্লেখ পেয়েছি। একটা হচ্ছে ডক্টর সিডনি কার্টন, আর একটা হচ্ছে চার্লস ডার্নি। হুম, এবং চার্লস ডার্নি এবং সিডনি কার্টনের মধ্যে যে একটা রিজেম্বলেন্স রয়েছে অ্যাপিয়ারেন্সের, সেই বিষয়টার সাথে একটা জটিলতা তৈরি হবে, সেটা এখানে জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছে। এবং আহ, এখানে আরেকটা বিষয় আনার চেষ্টা করা হয়েছে, সেটা হলো লুসি যে মোটামুটি এলাকায় খুব সুন্দরী, হ্যাঁ, তাকে বিয়ে করার জন্য, হ্যাঁ, অনেক লোক লাইন ধরেছে, এই বিষয়টা আনছে যাতে এখানে একটা ওই সিচুয়েশন ক্রিয়েট করা যায়। আর ইতোমধ্যে যেহেতু চার্লস ডার্নিকে বাঁচানোর একটা ব্যাপার এসেছে, পরবর্তীতে আসলেই চার্লস এই যে ডার্নিকে পুরোপুরি বাঁচানো গেল কিনা, পরবর্তীতে সিডনি কার্টনের ভূমিকা কেমন হবে, এই জায়গাগুলো আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, তাহলে এখানে জার্ভিস লরি, এই না সরি, এদিকে হচ্ছে আমাদের যে উকিল স্ট্রেভার, আর হচ্ছে এদিকে সিডনি কার্টন, তাই তো? এই দুইজন হচ্ছে কি বলো তো? Sir, colleague. কলিগ। কলিগ অ্যান্ড ফ্রেন্ডও নাকি? দুইজন ফ্রেন্ডও, একদম স্কুল জীবন থেকেই, বলছে না এখানে যে স্কুল লাইফ থেকে তারা কিন্তু ফ্রেন্ড না। হুম, ওকে। তার বলছে, দেখো, এরপর আমরা চলে আসলাম কোথায়? এতক্ষণ আমরা কোথায় ছিলাম বলো তো? লন্ডনে। এতক্ষণ পর্যন্ত আমাদের কাজকর্ম সব লন্ডনে চলছিল নাকি? হুম, দেখি এবার হচ্ছে মনসিনার, হ্যাঁ, মনসিয়ার যেটা আমরা বলে থাকি, মনসিনার আ গ্রেট লর্ড ইন দ্য রয়্যাল কোর্ট, কি হচ্ছে, হোল্ডস আ রিসেপশন ইন প্যারিস। আচ্ছা, যখন আমরা আছি, যে অবস্থানে আছি, এই সময়ে ফ্রেঞ্চ রেভলিউশনের কি খবর বলো তো? এই 1780-তে ফ্রেঞ্চ রেভলিউশন কবে থেকে শুরু হয় মেনলি বলো দেখি? ফ্রেঞ্চ রেভলিউশন 98। 1789. 1789-এ নাকি? হুম, জি স্যার। হ্যাঁ, তার পূর্ববর্তী ঘটনাগুলো কিন্তু আমরা দেখতেছি। তা হচ্ছে হি সারাউন্ডস হিমসেলফ উইথ দ্য গ্রেটেস্ট পম্প অ্যান্ড লাক্সারি, মোটামুটি সে যেহেতু একটা গ্রেট লর্ড রয়্যাল কোর্টের, মোটামুটি চারিপাশে তার একদম লাক্সারি এবং পম্প নিয়ে সে আছে, অনেক লোক আছে। ফর এক্সাম্পল, হি হ্যাজ 4 সার্ভিং মেন হেল্প হিম ড্রিঙ্ক হিজ চকলেট, হ্যাঁ, তার চকলেট ড্রিঙ্ক করার জন্য তার সার্ভিং মেন আছে 4 জন। দ্য narrator tells us মনসিয়ার মনসিনারস মানি করাপ্টস এভরিওয়ান হু টাচেস ইট, হ্যাঁ, মানে সে একজন করাপ্টিবল ম্যান। হচ্ছে মনসিনার প্যারেডস অ্যারাউন্ড হিজ গেস্ট ব্রিফলি অ্যান্ড দেন রিটার্নস টু হিজ স্যাংচুয়ারি মানে তার সিট হয়তো। মিপড অ্যাট মনসিয়ার্স হটিনেস ওয়ান গেস্ট দ্য মার্কুইস এভারমন্ডের কথা মনে আছে যদি পড়ে থাকো? এই এভারমন্ড জি স্যার। ফ্যামিলি নাকি, যাদের কারণে কি কি ঘটেছিল? স্যার ম্যানেজ জেল খাটে। এই যে ডক্টর ম্যানিট জেল খেটেছিল নাকি, কন্ডেমস মনসিয়ার অ্যাজ হি লিভস। দ্য মার্কুইস অর্ডার হিজ ক্যারিয়েজ টু বি রেস থ্রু দ্য সিটি স্ট্রিট, ডিলাইটিং টু সি দ্য কমনার্স নিয়ারলি রান ডাউন বাই হিজ হর্সেস, হ্যাঁ, মানে সে একটু অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি তো,
সে চাচ্ছে ডিলাইটিং টু সি দ্য কমনার্স নিয়ারলি রান ডাউন বাই হিজ হর্সেস, মানে সে দেখতে চায় যে ওর সে কী করবে, তার ক্যারিয়ার সে রাস্তায় নিয়ে রেস করাবে এবং যারা কমন পিপল থাকবে তাদের উপর দিয়ে হ্যাঁ হর্স কীভাবে চলে যাবে, তাদেরকে কীভাবে আঘাত করবে, এগুলো দেখে নাকি সে মজা পাবে। হ্যাঁ, সাডেনলি দ্য ক্যারিয়ার্স জল্ট টু আ স্টপ, আর চাইল্ড লাইজ ডেড আন্ডার ইটস হুইল। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মানে এরা একটু অন্য ধরনের, দেখো কীভাবে কমন পিপলদেরকে তারা অত্যাচার করতো, তার একটা এক্সাম্পল হিসেবে এখানে দেখানো হলো যে হঠাৎ করে দেখা গেল যে তার ক্যারিয়ার্স হঠাৎ করে একটু ঝাঁকি দিল, একটু হ্যাঁ ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে গেল। কারণ কি, তার চাকাতে দেখো, কারণ আর চাইল্ড লাইজ ডেড আন্ডার হিজ ইটস হুইল, যে তার এই ক্যারিয়ারের চাকার নিচে একটা শিশু বাচ্চা মরে পড়ে আছে। এবং করলো কি, দ্য মার্কুইস টজেস আ ফিউ কয়েন্স টু দ্য বয়েজ ফাদার, আ ম্যান নেম গ্যাসপার্ড, অ্যান্ড টু দ্য উইন্ডশপ অনার ডেফার্স হু ট্রাইস টু কমফোর্ট গ্যাসপার্ড। তাহলে কি হলো, টাকা দিয়ে সন্তুষ্ট করে দিল, কিছু কয়েন দিয়ে যে সন্তানটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে, তার বাবাকে কিছু টাকা দিল, সাথে সাথে সব অনার ডেফার্স, তাকেও কিছু টাকা দিয়ে মানে কি করে দিল, মিট আপ করে দিল। হ্যাঁ, কারণ কি এরকম, তাহলে এখানে দেখানো হলো যে এই যে যারা মার্কুইস এভারমন্ড মনসেনার, এটা হচ্ছে কি তৎকালীন সময়ের অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে বিলং করে, অ্যারিস্টোক্রেটিক সমাজের, অতএব তারা কমন পিপলদের কিছু মনেই করতো না। একটা ছোট বাচ্চা মারা গেল তার গাড়ির নিচে পড়ে, এবং এটা তো সে দেখতে যাচ্ছিল, এটাই তার কাছে যেন মজার ছিল, ডিলাইটফুল ছিল, সে কিছু টাকা দিয়ে ক্ষতিপূরণ করে দিল, ব্যাপারটা এরকম। অ্যাজ দ্য মার্কুইস ড্রাইভস অ্যাওয়ে আ কয়েন কামস ফ্লাইং ব্যাক ইনটু দ্য ক্যারিয়ার্স থ্রোন ইন বিটারনেস। কিন্তু যখন মার্কুইস ড্রাইভ করে চলে যাচ্ছিল তখন একটা কয়েন উড়ে এসে তার গাড়িতে পড়লো। কারণ কি, কারণ এই কয়েনটা ছুঁড়ে ফেলা হয়েছে তার গাড়ির দিকে, তাই তো। হি কার্সেস দ্য কমনার সেইং দ্যাট হি উড উইলিংলি রাইড ওভার এনি অফ দেম। এবং যখন সে কয়েনটা পেল তখন সে আরও কী করলো, কার্স করে বললো যে আমি তোমাদের যে কোনো মানুষের উপর আমি আমার গাড়ি চালিয়ে দিব। ম্যাডাম ডেফার্স ওয়াচেস দ্য সিন নিটিং দ্য এন্টায়ার টাইম। আর ওদিকে ম্যাডাম ডেফার্স তো কাউন্টারে বসে সব কিছু দেখছিল, হ্যাঁ নিট করছিল, কিছু হয়তো বুনছিল আর এই কাহিনী দেখতেছিল। তাই এই হচ্ছে অবস্থা। কারণ এখানে দেখানো হচ্ছে যে কমন পিপলদেরকে কীভাবে হাই অ্যারিস্টোক্রেসি সাথে রাজা সবাই মিলে তাদেরকে অপ্রেস করতো, তাদেরকে একদম পশুর মতো করে দেখতো। তার একটা উদাহরণ এখানে জাস্ট দেখানো হয়েছে। কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এরপর কি হবে, দ্য মার্কুইস অ্যারাইভস ইন দ্য স্মল ভিলেজ টু হুইচ হি সার্ভস অ্যাজ লর্ড। মার্কুইস এভারমন্ড আসলো একটা গ্রামে যেখানে সে লর্ড হিসাবে সার্ভ করতো। দেয়ার টু দ্য পিপল লিভ রেস্ট লাইফ। সেখানেও তারা খুব অত্যাচারে ছিল। দেখো, লিভস এক্সপ্লয়েটেড, পোর অ্যান্ড স্টার্ভিং। As he looks over the submissive faces of the peasants, he singled out a road mender whom he passes on his journey, a man whose fixed stare bothered him. কি করলো, হি সিঙ্গেলস আউট আর রোড মেন্ডার, মানে একজনকে রোড হয়তো ঠিক করছিল, মেন্ড করছিল, সে তাকে সিগন্যাল আউট করলো, হ্যাঁ সিঙ্গেল আউট করলো, যে কিছু করবে। হুম হি পাসড অন হিজ জার্নি, যাকে সে এর আগে পাস করে গেছে। আ ম্যান হুজ ফিক্সড ইয়ার বদার্ড হিম। মানে হয়তো যখন সে রাস্তা ঠিক করছিল সেখান দিয়ে হয়তো গাড়ি চালিয়ে গেছে, ওই লোকটা হয়তো তার দিকে একদম গরম চোখে তাকিয়েছিল। এই জন্য সে কী বলে, দেখো, হি ডিমান্ডস টু নো হোয়াট দ্য রোড মেন্ডার ওয়াজ স্টিয়ারিং অ্যাট। হ্যাঁ, কিসের জন্য এভাবে তাকিয়েছিল? অ্যান্ড দ্য ম্যান রেসপন্ড দ্যাট সামওয়ান ওয়াজ হোল্ডিং অন টু দ্য বটম অফ দ্য ক্যারিয়েজ। হ্যাঁ, তখন সে বললো কি, কেউ হয়তো তার গাড়ির নিচে নাকি ধরেছিল। The Marquis continues on his way and soon comes upon a peasant woman mourning at a rusty graveside. হ্যাঁ, দেখলো কি, একটা গ্রেভ সাইডে একজন উইমেন, পিজেন্ট উইমেন কি করছে, মর্নিং করতেছে। The woman stops him and begs that he provides her husband's grave with some stone and marker. তখন সে উইমেনটা আসলো মার্কুইসের কাছে অনুরোধ করতে যে তার স্বামীর কবরটা সে একটু স্টোন এবং মার্কার দিয়ে কি করতে চায়, হ্যাঁ যেহেতু দিতে চায় তাই সে নাকি অনুরোধ করেছিল, হ্যাঁ লেস্ট মানে দেওয়ার জন্য, যাতে তার স্বামীকে কেউ ভুলে না যায়। মানে কি, যে কবর যদি একটু সিমেন্ট দিয়ে না হয় তাহলে তো ভুলে যেতে পারে, তাই সে মার্কুইসের কাছে চেয়েছে। কিন্তু মার্কুইস ড্রাইভস অ্যাওয়ে আনমুভড, ওই তাড়িয়ে দিয়েছে। হি অ্যারাইভস অ্যাট হিজ স্ট্যাচু অ্যান্ড আপন এন্টারিং আস ইফ মনসিয়র চার্লস হ্যাজ অ্যারাইভড ফর ইংল্যান্ড।
চার্লস ইংল্যান্ড থেকে আসছে কিনা। এই চার্লস কে বলো তো? চার্লস ডার্নি। হ্যাঁ, তার মানে চার্লস ডার্নির সাথে এদের একটা লিঙ্ক আছে নাকি। তারপর হচ্ছে গরগন সেট টাইটেল লেটার দ্যাট নাইট অ্যাট মার্কুইস চ্যাটু। দেখো চার্লস ডার্নি দ্য নিউ নেফিউ অফ মার্কুইস অ্যারাইভস বাই, তাহলে দ্য নেফিউ অফ মার্কুইস অ্যারাইভস, তাহলে এই চার্লস ডার্নি কে? দেখো স্যার মার্কুইসের স্যার আত্মীয় মানে চাচা। নেফিউ মানে কি? ভাতিজা। বাচ্চা। ভাইয়ের ছেলে নাকি। হুম, যে সে আসছে কিনা, তো ওদিকে চলে আসছে। দ্য নেফিউ অফ মার্কুইস এভারমন্ট অ্যারাইভস বাই ক্যারিয়ার্স। Darnay tells his uncle that he wants to renounce the title and property that he stands to inherit when the marquis dies. সে চাই যে এভারমন্ট সেটা সে রাখবে না, সে চাচ্ছে কি রিনাউন্স করছে টাইটেল অ্যান্ড প্রপার্টি, আমি চাই না এগুলো। ফ্যামিলি নেম দেখো ডার্নি কন্টেন্টস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফেয়ার অ্যান্ড স্লেভারি, যে আমাদের এই সমাজ, আমাদের যে টাইটেল, এটাতে আমি পছন্দ করি না, কারণ এর মধ্যে এক ধরনের স্লেভারি বা ফেয়ার এটার সাথে মানে জড়িত। মানে ডার্নি মোটামুটি এখন ভালো হয়ে গেছে নাকি। হিন্স ইজ দ্যাট দ্য ফ্যামিলি হ্যাজ কনসিস্টেন্টলি অ্যাক্টেড শেমফুলি, যে আমরা সবসময় শেমফুলি আচরণ করছি। কীভাবে? এনজুরিং এভরি হিউম্যান ক্রিয়েচার হু কেম বিটুইন আস অ্যান্ড আওয়ার প্লেজার। হ্যাঁ, আমাদের খুশি, আমাদের প্লেজারের মধ্যে যদি কোনো মানুষ আসছে, আমরা তাদেরকে কী করেছি? ক্ষতি করেছি। হ্যাঁ, এভরি হিউম্যান ক্রিয়েচার, যারাই এসেছে না কেন। তো আমি চাই না এই ফ্যামিলির নাম আমি আর বহন করতে। দ্য মার্কুইস ডিসমিসেস দিস প্রোটেস্ট আর্জিং হিজ নেফিউ টু অ্যাকসেপ্ট হিজ ন্যাচারাল ডেস্টিনি। সে বলছে এটা হচ্ছে ন্যাচারাল ডেস্টিনি, এটা হবেই। দ্য নেক্সট মর্নিং দ্য মার্কুইস ইজ ফাউন্ড ডেড উইথ আ নাইফ, হ্যাঁ, থ্রু হিজ হার্ট। হ্যাঁ, এর মধ্যে হলো কি, দেখা যাচ্ছে পরের দিন সকালে দেখা গেল চাকু দিয়ে কেউ তাকে খুন করে ফেলেছে। অ্যাটাচ টু দ্য নাইফ ইজ আ নোটস রিডস ড্রাইভ হিম ফাস্ট টু হিজ টম, দিস ফ্রম জ্যাক্স। হ্যাঁ, জ্যাক্স নামে কেউ একজন এই কাজটা করিয়েছে বলে একটা নোট রেখে গেছে। হ্যাঁ, যে তাকে তাড়াতাড়ি তার কবরে পাঠিয়ে দাও। তাহলে কি হলো? মার্কুইস এভারমন্ট ডেড হয়ে গেল। কি কি হতে পারে এই ক্ষেত্রে? স্যার জ্যাসপার্ড মেরেছিল না, ওই যে বাচ্চার বাবাটা। বাচ্চার বাবা সম্ভবত, দেখো পড়েছো কিনা। হুম, বাচ্চার বাবা, সেই তো মুদ্রাটা ছুঁড়ে মারছিল তার ক্যারিয়ারে নাকি। জি স্যার। কি বোঝা যাচ্ছে কিছু? বলো জি স্যার। যে কাহিনীটা কোন দিকে আগাচ্ছে। আসলে সংক্ষেপে পড়ে তো সব কিছু ইয়ে করা যায় না, তারপরেও এভাবে যতটুকু হয়। ওকে, তারপর কি বলছে, এটা গেল টু প্রমিসেস আ ইয়ার লেটার, এরপর আরও 1 বছর চলে গেল। মানে দেখো ছোটো ছোটো করে এক একটা বিষয় নিয়ে আসা হচ্ছে, যে কিছু ফ্রান্স ইংল্যান্ডের সম্পর্ক, অ্যারিস্টোক্রেসির সাথে কমন পিপলের সম্পর্ক, এগুলো একটু দেখানো হচ্ছে। হ্যাঁ, এরপর ওর 1 বছর চলে গেল। ডার্নি মেক্স আ মডারেট লিভিং অ্যাজ আ ফ্রেঞ্চ টিচার ইন লন্ডন। সে অলরেডি লন্ডনে একজন ফ্রেঞ্চ টিচার হিসেবে কাজ করছে। তাহলে ডার্নি আসলে কোন দেশের মানুষ? চার্লস স্যার ডার্নি ফ্রান্সের। সে ফ্রান্সের, স্যার তাই তো? ফ্রান্সের কিন্তু হ্যাঁ, থাকছে ফ্রান্সের। ইংল্যান্ডে। তারপর হচ্ছে হি ভিজিটস ডক্টর ম্যানিট অ্যান্ড অ্যাডমিটস হিজ লাভ ফর লুসি। সে অলরেডি ম্যানিটের বাড়িতে গিয়ে তার ভালোবাসা বা প্রস্তাব দিয়েছে। তাহলে এতদিনেও লুসি ম্যানিট বিয়ে করেনি, তা বিয়ের প্রস্তাব তো আসতেছিল সে অনেক 1 বছর আগে থেকেই। হি অনার্স ম্যানিট স্পেশাল রিলেশনশিপ উইথ হিজ ডটার, and assuring him that his own love for Lucy will in no way disturb that bond. Manit applauds, মানে কি বলতে চাচ্ছে, যে যেহেতু মা মেয়ে সন্তান বা বাবার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, তা সে যদি লুসিকে বিয়েও করে তাতে বাবার সাথে মেয়ের কোনো ডিস্টার্ব হবে না সম্পর্ক। Bennett applauds Darnay for speaking so feelingly and so manfully and asks if he seeks a promise from him, মানে সে তার কাছ থেকে কোনো প্রমিস চাচ্ছে কিনা, যে আসলে সে বিয়ে দিবে কিনা। Darnay asks Manit to promise to vows for what he has said for the true nature of his love should Lucy ever ask. Manit promises as much, Manit promise করলো
ওয়ান্টিং টু বি worthy of his confidence, ডার্নি attempts to tell ম্যানিট his real name. তাহলে ডার্নির যে নামটা কি ছিল এতদিন ধরে, ডার্নির যে নামটা চার্লস ডার্নি, কি আসল নাম? স্যার ক্লেভার মন। হ্যাঁ, তারপরে দেখো কনফেসিং দ্যাট ইট ইজ নট ডার্নি, ম্যানি স্টপস হিম শর্ট, মেকিং হিম প্রমিস টু রিভিল হিজ নেম অনলি ইফ হি প্রুভ সাকসেসফুল ইন হিজ কোর্টশিপ। যে তুমি যদি সত্যি আমার মেয়েকে ভালোবাসো, তুমি তাহলে তোমার প্রমিস দাও, তো তুমি তোমার নামটা বলবা। হ্যাঁ, হি উইল হেয়ার ডার্নিজ সিক্রেট অন হিজ উইডিং ডে। হ্যাঁ, যে বিয়ের দিন অন্তত সে সিক্রেট শুনবে। সে স্টপ করলো, মানে স্টপ হিম শর্ট, যেগুলো পরে, মেকিং হিম প্রমিস টু রিভিল হিজ নেম অনলি, তাই তো বলছে তুমি তখন নাম প্রকাশ করো যখন তুমি প্রুভ করবা যে সত্যি তুমি তুমি আমার মেয়েকে ঠিক মতো ভালোবাসছো কিনা। বিয়ের দিন তুমি নাম সব কিছু বলো। আওয়ার্স লেটার আফটার ডার্নি হ্যাজ লেফট, লুসি হেয়ার্স হার ফাদার কবলিং অ্যাওয়ে অ্যাট হিজ, কবলিং মানে যে জুতা বোনানো, হ্যাঁ, অ্যাট হিজ শু মেকার্স বেঞ্চ। ফ্রাইটেন বাই হিজ রিল্যাপস, শি ওয়াচেস হিম অ্যাজ শি স্লিপস দ্যাট নাইট। ফ্রাইটেন বাই হিজ রিল্যাপস, রিল্যাপস মানে কি, আবারও যে তার বাবা আবার জুতা বোনা শুরু করছে, এতে সে একটু ভয় পেয়ে গেল। হ্যাঁ, শি ওয়াচেস হিম অ্যাজ হি স্লিপস অ্যাট নাইট, যে বাবা ঠিক আছে তো, ইত্যাদি ইত্যাদি। কম্প্যানিয়ন পিকচার, লেট দ্যাট সেম নাইট কার্টন অ্যান্ড স্টিভার ওয়ার্ক ইন স্টিভার চেম্বারে কাজ করতেছিল। ইন ইজ পার্ট টাফ অ্যান্ড অ্যারোগেন্ট ম্যানার স্টিভার অ্যানাউন্সেস দ্যাট হি ইন্টেন্ডস টু ম্যারি লুসি। কাকে বিয়ে করতে চায়? স্যার উকিলটা, হ্যাঁ, ড্রাইভার। স্টিভার। কার্টন ড্রিঙ্কস হেভিলি অ্যাট দ্য নিউজ। হ্যাঁ, এই কথা শুনতে সে আরও বেশি ড্রিঙ্ক করলো, তার মাথা খারাপ হয়ে গেছে। অ্যাসিওরিং দ্যাট হিজ ওয়ার্ডস হ্যাভ নট আপসেট হিম, মানে সে যে আপসেট হয়েছে এটা ঢাকার জন্য বলতেছে, সে আরও নেশা করছে। স্টিভার সাজেস্ট দ্যাট কার্টন হিমসেলফ ফাইন্ড সাম রেসপেক্টেবল উইমেন উইথ আ লিটিল প্রপার্টি, বলছে তুমি বরং কোনো রেসপেক্টেবল উইমেনকে বিয়ে করো, অ্যান্ড ম্যারি হার লেস্ট হি এন্ড আপ ইল অ্যান্ড পেনিলেস। দ্য ফেলো অফ ডেলিকেসি, মানে এখানে ছোটো ছোটো করে ইঙ্গিত দিয়ে একটা ইয়াতে আনা হচ্ছে গল্পটাকে। The next day, Stephen plans to take Lucy to the Vauxhall Garden to make his marriage proposal. হ্যাঁ, সে আবার লুসিকে নিয়ে ভ্যাক্সওয়াল গার্ডেনে যেতে যাচ্ছে। ভক্সাল গার্ডেনে গিয়ে সে কী করবে, প্রস্তাব দিবে। অন হিজ ওয়ে হি ড্রপস অ্যাট টেলসন ব্যাংক হোয়ার হি ইনফর্মস মিস্টার লরি অফ হিজ ইন্টেনশনস। হ্যাঁ, স্টিভার আবার লরিকে গিয়ে বলছে তার ইন্টেনশন কি। লরি পারসুয়েড স্টিভার টু পোস্টপন হিজ প্রপোজাল আনটিল হি নোজ ফর সার্টেন দ্যাট লুসি উইল অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, আসলে লুসি অ্যাকসেপ্ট করবে কি না এটা জানার আগ পর্যন্ত যাতে সে না বলে। দিস অ্যাডমিশন আপসেট স্টিভার, হি অলমোস্ট ইনসাল্ট লুসি অ্যাজ আ মিনচিং ফুল। এই কথা শুনে সে মোটামুটি আপসেট হয়ে লুসিকে তো অলরেডি ইনসাল্ট করেই দিল। বাট লরি ওয়ান্টস হিম এগেইনস্ট ডুইং সো, কিন্তু বললো যে কোনো ক্ষতি যাতে লুসির না করা হয়। লরি আস্ক দ্যাট স্টিভার হোল্ড অফ হিজ প্রপোজাল ফর আ ফিউ আওয়ার্স টু গিভ হিম টাইম টু কনসাল্ট দ্য ফ্যামিলি অ্যান্ড সি এক্স্যাক্টলি হোয়ার স্টিভার স্ট্যান্ডস। মানে লরি তখন স্টিভারের কাছ থেকে একটু সময় নিল, যে তুমি আমাকে সময় দাও, আমি তার পরিবারের সাথে কথা বলে দেখি যে আসলেই স্টিভারকে তাকে বিশ্বাস করে কিনা, যে স্টিভারের জায়গাটা কোন জায়গায়। লেট দ্যাট নাইট লরি ভিজিট স্টিভার অ্যান্ড রিপোর্ট দ্যাট হিজ ফিয়ার্স হ্যাভ বিন কনফার্ম, যে ভয় পাচ্ছিল সেই ভয়টাই ঠিক। ইফ স্টিভার্স ওয়ার টু প্রপোজ দ্য ম্যানিটস উড রিজেক্ট হিজ অফার, যে প্রস্তাব করলেই অফার রিজেক্ট করতো কিন্তু। হ্যাঁ, স্টিভার ডিসমিসেস দ্য এন্টায়ার অ্যাফেয়ার্স অ্যাজ ওয়ান অফ ভ্যানিটিস অফ এমটি হেডেড গার্লস অ্যান্ড বেগস লরি টু ফরগেট ইট। মানে সেও মোটামুটি এতক্ষণ তো পক্ষেই ছিল, এখন তো মোটামুটি বিরোধী হয়ে গেল। হ্যাঁ, এই বেড়া ভিলেনি করবে নাকি স্টিভার? নাকি কি করবে সে? ভিলেনি করবে স্টিভার, না কিছু করবে না? স্যার অন্য কাউকে বিয়ে করে নেয় না ও? দেখো কি করে। ক্রাইম পেট্রোলের মতো একটা একটা লিঙ্ক লাগিয়ে দিচ্ছে নাকি, যে এর কিছু কি করে কিনা দেখি, ভিলেনি করে কিনা। আচ্ছা, তাহলে মানে দেখাচ্ছে যে আসলে লুসির বিয়ের ব্যাপারটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যেটা ওই তোমার সিডনি কার্টন এবং চার্লস ডার্নির মধ্যে একটা মানে কী বলবো, এবং এই তিনজনের মধ্যে একটা লিঙ্ক শুরু করবে। তার সাথে তার বিয়ের ব্যাপারটাকে একটু তুলে ধরার জন্য এই কথাগুলো আনা হচ্ছে। দ্য ফেলো অফ নো ডেলিকেসি, কার্টন হু ফ্রিকুয়েন্টলি ওয়ান্ডার্স নিয়ার্স ম্যানিটস হাউস অ্যাট লেট অ্যাট নাইট, মাঝে মাঝে সে ঘুরে বেড়ায় ম্যানিটদের বাড়ির আশেপাশে, ওয়ান্ডার করে বেড়ায়। এন্টার দ্য হাউস ওয়ান আগস্ট ডে অ্যান্ড স্পিক টু লুসি অ্যালোন, একদিন ঢুকে সে লুসির সাথে কথাই বলে ফেললো। হ্যাঁ, শি অবজার্ভস আ চেঞ্জ ইন হিজ ফেস, সে দেখলো যে না
সিডনি কার্টুনের ফেসে একটা পরিবর্তন এসেছে। হি ল্যামেন্টস হিজ ওয়েস্টেড লাইফ, মানে সে এখন এসে স্বীকার করতেছে যে আমি আমার জীবনটাকে নষ্ট করেছি। ডিসপেয়ারিং দ্যাট হি শ্যাল নেভার লিভ আ বেটার লাইফ দ্যান হি দ্য ওয়ান্স হি নাও লিভস। বলছে আমি এখন স্বাভাবিক জীবনযাপনে আসছি, আমি এখন যে জীবনটা যাপন করি এরকম জীবন আমি আর, হ্যাঁ তাই বলছে দ্যাট হি শ্যাল নেভার লিভ আ বেটার লাইফ, যে আমি এখন যে জীবন যাপন করছি এর থেকে ভালো জীবন আমার সম্ভব না। লুসি অ্যাসিওরস হিম দ্যাট হি মাইট বিকাম মাস ওর্দিয়ার অফ হিমসেলফ, হ্যাঁ বলো যে তোমাকে আরও বেশি যোগ্য হতে হবে ইত্যাদি ইত্যাদি। শি বিলিভস দ্যাট হার টেন্ডারনেস ক্যান সেভ হিম, হ্যাঁ সে তখন মনে করলো যে না হয়তোবা সে যদি তার প্রতি একটু অনুরক্ত হয় তাহলে হয়তো লোকটা বাঁচতে পারে কার্টন। হ্যাঁ কার্টন ইনসিস্ট দ্যাট হি হ্যাজ ডিক্লাইন্ড বিয়ন্ড স্যালভেশন বাট অ্যাডমিটস দ্যাট হি হ্যাজ অলওয়েজ ভিউড লুসি অ্যাজ দ্য লাস্ট ড্রিম অফ হিজ সোল, এটা বলেই ফেললো সে। শি হ্যাজ মেড হিম কনসিডার বিগিনিং হিজ লাইফ এগেইন দো হি নো লঙ্গার বিলিভস ইন দ্য পসিবিলিটি অফ ডুইং সো, যে লুসি তাকে পরামর্শ দিয়েছে যে আবার নতুন করে শুরু করতে জীবনটাকে, কিন্তু কার্টুন বলতেছে ওর সম্ভব না আর। হ্যাঁ হি নো লঙ্গার বিলিভস ইন দ্য পসিবিলিটি অফ ডুইং সো, হি ফিলস হ্যাপি টু হ্যাভ অ্যাডমিটেড দিস মাস টু লুসি অ্যান্ড টু নো দ্যাট সামথিং রিমেন্স ইন হিম দ্যাট স্টিল ডিজার্ভ পিটি। হ্যাঁ অন্তত লুসিকে সে জানালো, তাই তো, যে সে অন্তত এই যে আমি স্বীকার করলাম লুসির কাছে, এতেই সে অনেক খুশি। কার্টন এন্ডস হিজ কনফেশন উইথ আ প্লেস দ্যাট হি উড ডু এনিথিং ফর লুসি ইনক্লুডিং গিভ হিজ লাইফ। হ্যাঁ যে যদি তোমার জন্য কিছু করা লাগে, কার্টন কনফেস করলো যে যদি জীবনও দেওয়া লাগে আমি জীবন দিয়ে হলো তোমার জন্য কিছু না কিছু করবই। জীবন দিয়ে সে শেষ পর্যন্ত কি করছিল বলো? স্যার কে বাঁচিয়ে দিয়েছিল? হাজবেন্ডকে, লুসির হাজবেন্ডকে। ডার্নিকে, তাই তো, হ্যাঁ চার্লস ডার্নিকে বাঁচিয়েছিল। জি স্যার। আচ্ছা। One morning outside Telson Bank, Jerry Cruncher sees a funeral pass by. একটা funeral যাচ্ছে। Jerry asks a few questions and learns that the crowd is preparing to bury Roger Clay, a convicted spy and one of the men who testified against Darnay in his court case. হ্যাঁ তাহলে সেই ব্যক্তি মরে গেছে নাকি, যার নাম হচ্ছে রজার ক্লাই, a convicted spy and one of the man who testified against Darnay in his court case, যে ডার্নির বিরুদ্ধে এই করেছিল। ক্রুঞ্চার joins the motley procession which includes a chimney sweep, a beard leader and his mangy bear and a pieman, মানে কয়েকজন লোক ছিল এই প্রসেশনে। আফটার মাস ড্রিঙ্কিং অ্যান্ড ক্যারোসিং দ্য মব buries Clay and for sport decide to accuse passerby of espionage in order to wreak vengeance on them, মানে এখানে একটু অন্যরকম আনা হয়েছে। অ্যাট হোম দ্যাট নাইট ক্রুঞ্চার ওয়ান্স এগেইন harangues his wife for her prayers. He then announces that he is going fishing. In reality he goes to dig up Clay's body in order to sell it to the scientist. দেখো তাহলে কেমন, ক্রুঞ্চার কেমন বুঝতে পারছো? জি স্যার। Unbeknownst to Cruncher, his son follows him. সে তো বুঝতে পারেনি যে তার ছেলে তাকে ফলো করছে। To the cemetery, but runs are terrified. হ্যাঁ ও দেখে বাবার এইটা দেখে সে ভয় পেয়ে গেছে। Believing that the coffin is chasing him, সে ভাবলো মানে কফিনই মনে তাকে তাড়া করছে। The next day he asks his father the definition of a resurrection man. The term describe men like Cruncher who dig up bodies to sell to science. He announces his intention to have his job as an adult. হ্যাঁ তাহলে he announces his intention to have this job as an adult. হ্যাঁ কে অ্যানাউন্স করলো এটা, যে সেও এই কাজ করবে অ্যাডাল্ট হলে পারে। তার ছেলে নাকি? জেরি। ওকে, তার বলছে ইন প্যারিস 15তে কি বলছে, ইন প্যারিস ডেফার্স এন্টার্স হিজ ওয়াইন শপ with a mender of roads whom he calls Jacks. 3 men file out of the shop individually. Eventually Defers and the mender of roads climb up to the garret where Dr. Manit had been hidden. হ্যাঁ সেই জায়গায় চলে গেল যেখানে ডক্টর ম্যানিটকে হিডেন রাখা হয়েছিল এক সময়। There they join the 3 men who recently exited the shop and whom Defers also calls Jacks. The mender of roads reports that a year ago he saw a man hanging by a chain underneath the Marquis carriage. হ্যাঁ একজন মানুষকে হ্যাঙ্গিং করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা 1 বছর আগে। হ্যাঁ several months later he saw the man again being marched along the road by soldier
সেই লোকটাকে সে আবার পরে দেখেছিল কয়েক মাস পরে, যে কি কি করছিল, ওই রোড সোলজারদের সাথে সে মার্চ করছিল। দ্য সোলজার লেড দ্য ম্যান টু প্রিজন হোয়ার হি রিমেইনড ইন হিজ আয়রন কেজ ফর সেভারাল ডেজ অ্যাকিউজড অফ কিলিং দ্য মার্কুইস। সে নাকি মার্কুইসকে হত্যা করেছিল, ওই যে একজনকে হত্যা করলো না সেই। হি স্টুড টু বি এক্সিকিউটেড অ্যাজ আ প্যারিসাইড ওয়ান হু মার্ডার্স আ ক্লোজ রিলেটিভ। হ্যাঁ, প্যারিসাইড বলে। হি অ্যাকর্ডিং টু রুমার পেটিশন সুন অ্যারাইভড ইন প্যারিস বেগিং দ্যাট দ্য প্রিজনার্স লাইফ বি স্পেয়ার্ড। However, workmen built a gallows in the middle of town and soon the man was hanged. যে ওয়ার্কম্যানেরাই একটা গ্যালোস তৈরি করে লোকটাকে হ্যাং করেছিল। কাকে মারছিল এরা? বলো, এই মার্কুইসকে কে মারছিল আসলে? অ্যাকিউজড অফ কিলিং দ্য মার্কুইস। ওই যে হঠাৎ এক বছর আগে স্যার, যে বাচ্চাটাকে মারা হয়েছিল ওর বাবা। কে মারছিল বলো? স্যার বিমানকে তো ওই গ্যাসপার্ড নামে যে লোকটা ছিল সে মেরেছিল। তা বলছে দেখো, হোয়েন দ্য মেন্ডার অফ রোডস ফিনিশেস হিজ রিকালেকশন, মানে এটা বললো এই ঘটনাগুলো, ডেফার্স আস্ক হিম টু ওয়েট আউটসাইড আ মোমেন্ট, দ্য আদার জ্যাক্স কলস ফর দ্য এক্সটারমিনেশন অফ দ্য এন্টায়ার অ্যারিস্টোক্রেসি। আদার জ্যাক্স, এদের নামই হচ্ছে জ্যাক্স, তাই তো? দ্য আদার জ্যাক্স কল ফর দ্য এক্সটারমিনেশন, তারা ভাবলো, তারা বললো কি পুরো এন্টায়ার অ্যারিস্টোক্রেটিকে তারা এক্সটারমিনেট, মানে ফ্রেঞ্চ রেভলিউশনের যারা বিদ্রোহী তারা হচ্ছে এই ডেফার্সের দল, তাই তো? তারা চাচ্ছে কি যে অ্যারিস্টোক্রেটিকে পুরো একদম নিশ্চিহ্ন করে দিতে। ওয়ান পয়েন্টস টু দ্য নিটিং ওয়ার্ক অফ ম্যাডাম ডেফার্স। হ্যাঁ, আরেকজন বললো ডেফার্সের দিকে, হুইচ ইন ইটস স্টিচিং কন্টেন্টস অ্যান ইলাবোরেট রেজিস্ট্রি অফ দ্য নেমস অফ দোজ হুম দ্য রেভলিউশনারি এম টু কিল। তাহলে নিটিং করে সে কী করতো? এই যে ম্যাডাম ডেফার্স যে সবসময় যে নিটিং কাজ করতো, এটা করার উদ্দেশ্য কী ছিল তার? বলো, তার উদ্দেশ্য ছিল কি? ওই নিটিংয়ের মাধ্যমে তাকে ইন ইটস স্টিচিং contain an elaborate registry of the names of those whom the revolutionary aim to kill, যে তাদের উদ্দেশ্য ছিল কি? যে তারা এই মানুষগুলোকে হত্যা করবে। এরা হচ্ছে রেভলিউশনারি, ডেফার্স, ম্যাডাম ডেফার্স, এরা হ্যাঁ, এরা কিন্তু টার্গেট রাখছে, লিস্ট করতে স্যার, হ্যাঁ, লিস্ট করতে যে এরা একদিন তাদেরকে কি করবে? হত্যা করবে। He asks if the women will always be able to decipher the names that appear here there, বলছে যেভাবে সে লিখতেছে নামগুলো এইভাবে সে মনে করতে পারবে তো? লেটার দ্যাট উইক ডেফার্স এন্ড ওয়াইফ টেক দ্য মেন্ডার অফ দ্য রোড টু ভার্সাইল, এই যে হ্যাঁ, টু সি কিং লুইস, হ্যাঁ, দ্য 16 অ্যান্ড কুইন ম্যারি অ্যানেট, দেখা করার জন্য গেল। হোয়েন দ্য রয়্যাল কাপল অ্যাপিয়ার্স দ্য মেন্ডার অফ রোড ক্রাইস লং লিভ দ্য কিং অ্যান্ড বিকাম সো এক্সাইটেড দ্যাট Defers must restrain him from flying at the objects of his brief devotion and tearing them to pieces. হ্যাঁ, কী করলো? তাকে বাধা দিল যে এরকম করে অত ইয়া করো না, রেস্ট্রেন করলো তাকে, হ্যাঁ, রেস্ট্রেন হিম ফ্রম ফ্লাইং অ্যাট দ্য অবজেক্টস অফ হিজ ব্রিফ ডেভোশন, যে এইভাবে এত ডেভোশন রাজার প্রতি দেওয়া ঠিক না, ইত্যাদি ইত্যাদি। দিস পারফরমেন্স প্লিজেস দ্য ডেফার্জেস হু সি দ্যাট দেয়ার এফোর্ট উইল প্রুভ ইজিয়ার ইফ দ্য অ্যারিস্টোক্রেট কন্টিনিউস টু বিলিভ ইন দ্য প্রেজেন্টারি অ্যালিয়েন্স। হ্যাঁ, যে প্রেজেন্ট্রি এরা কিন্তু একটা ইয়াতে যাচ্ছে, তাই তো? মানে মানে কিছু মানে তারা চাচ্ছে যে মোটামুটি এই যে যারা পিজেন্ট হবে বা যারা ওয়ার্কিং ক্লাস হবে তারা যে অ্যারিস্টোক্রেটিকদেরকে দেখো এখানে বলছে কি যে দিস পারফরমেন্স প্লিজেস ডেফার্স হু সিজ দ্যাট দেয়ার এফোর্ট উইল প্রুভ ইজিয়ার ইফ দ্য অ্যারিস্টোক্রেটিক কন্টিনিউ টু বিলিভ ইন দ্য প্রেজেন্টারি অ্যালিজেন্স। হ্যাঁ, অ্যালিজেন্স মানে কি হলো? কোনো কাজে কি করা? অ্যালিজিয়েন্স বলতে কি কি বোঝা বলো তো? মৈত্রী বা হচ্ছে সঙ্গবদ্ধতা বা সহায়তা দান করা, এটা যে তারা এইভাবে মোটামুটি অ্যারিস্টোক্রেটিকদের কি চাচ্ছে? অ্যারিস্টোক্রেটিকদের বিশ্বাস করাতে চাচ্ছে যে তারা তাদের সাথে আছে, যাতে তাদের ভিতর ঢুকে একটা বিদ্রোহ তৈরি করতে পারে। ওকে, এবার বলছে দেখো চ্যাপ্টার 16 স্টিল নিটিং দ্য ডেফার্স রিটার্ন টু সেন্ট অ্যান্টনি লেটার দ্যাট ইভিনিং। এটা কি নাম বলো তো? এটা কিসের নাম? জায়গার নাম স্যার। কি, কোন জায়গার নাম এটা বলো তো? ডেফার্সের দোকান ছিল যে জায়গায় সেটা। হ্যাঁ,
A policeman friend once differs that a spy by the name of John Warshad has been sent to their neighborhood. হ্যাঁ একজন পুলিশম্যান হ্যাঁ ওয়ান্স ডেফার্স যে স্পাই নেম জন বারসাদ কে পাঠানো হয়েছে এখানে একটু খেয়াল করতে, হ্যাঁ স্পাইঙ্গিনি করতে। ম্যাডাম ডেফার্স রিজলভ টু নিট হিজ নেম ইন টু দ্য রেজিস্টার, তার নামটাও নিয়ে নিল। দ্য নাইট ডেফার্স অ্যাডমিটস ইজ ফেয়ার দ্যাট দ্য রেভলিউশন উইল নট কাম ইন হিজ লাইফ টাইম, সে হয়তো ভাবছে যে আমার লাইফ টাইমে কি রেভলিউশন হবে না। ম্যাডাম ডেফার্স ডিসমিসেস ইজ ইম্পেশেন্স অ্যান্ড কম্পেয়ার্স দ্য রেভলিউশন টু লাইটনিং অ্যান্ড আর্থকুইক, সে ভাবলো না আসবে তো আসবেই, একদম বজ্রপাতের মতো আসবে। ইট স্ট্রাইক কুইকলি, এমনভাবে হবে একদম কুইকলি এটা এসে সব শেষ করে দিয়ে চলে যাবে। হ্যাঁ ইট স্ট্রাইক কুইকলি অ্যান্ড উইথ গ্রেট ফোর্স বাট নো ওয়ান নোজ হাউ লং ইট উইল টেক টু ফর্ম, কিন্তু এটা করতে কতদিন টাইম লাগবে সেটা এখন ব্যাপার। দ্য নেক্সট ডে বারসাদ ভিজিট দ্য ওয়াইন শপ, হি মাস্কুয়ারেটস অ্যাজ আ সিম্প্যাথাইজার, ওই যে ইয়া হিসাবে স্পাই হিসাবে আসছে তাই তো, উইথ দ্য রেভলিউশনারিজ অ্যান্ড কমেন্টস অন দ্য হরাইবল ট্রিটমেন্ট অফ দ্য পিজেন্টস। নোয়িং দ্যাট ডেফার্স ওয়ান্স ওয়ার্কড অ্যাজ আ ডক্টর ম্যানিটস সার্ভেন্ট, হ্যাঁ ডেফার্স ডক্টর ম্যানিটস সার্ভেন্ট হিসাবে কাজ করতো। হি রিপোর্টস দ্যাট লুসি ম্যানিটস প্ল্যান্স টু ম্যারি অ্যান্ড দ্যাট আর হাজব্যান্ড ইজ টু বি দ্য মার্কুইস নেফিউ ডার্নি, এই কথাগুলো জেনে গেল আর কি। কারা জানলো? এই ডেফার্সটা তাই তো। আফটার বারসাদ লিভস ম্যাডাম ডেফার্স অ্যাডস ডার্নিস নেম টু হার, দেখো তার নামটাও রেজিস্ট্রিতে চলে আসলো, আনসেটলিং ডেফার্স দ্য ওয়ান্স রয়্যাল সার্ভেন্ট অফ ম্যানিট। ওকে, তাহলে চার্লস ডার্নির নামও উঠে গেল নাকি সেই লিস্টে। In the জি স্যার। eve of Lucy's marriage to Darny, Lucy and her father have joined long days of happiness together. বিয়েটা অলরেডি হয়ে গেল। ডক্টর ম্যানিট ফাইনালি হ্যাজ বিগান টু পুট হিজ ইমপ্রিজনমেন্ট বিহাইন্ড হিম, আস্তে আস্তে তার সেই অতীতটা ভুলে যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম সিন্স হিজ রিলিজ ম্যানিট স্পিক্স অফ হিজ ডেজ ইন দ্য বাস্তিল। ইন প্রিজন হি পাস্ট মাস টাইম ইমাজিনিং হোয়াট সর্ট অফ পার্সন লুসি উড গ্রো আপ টু বি, যে আমার মেয়েটা কেমন হবে। হি ইজ ভেরি হ্যাপি নাও থ্যাঙ্কস টু লুসি who has brought him consolation and restoration. Later that night, Lucy sneaks down to her father's room and finds him sleeping soundly. এই তো, তাহলে এইভাবে আমাদের গল্পটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে চার্লস ডার্নির নামও কিন্তু এদিকে বিয়েও হয়ে গেল, ওদিকে রেভলিউশনারিরা, হ্যাঁ ডক্টর ম্যানিটকে যারা হেল্প করতো তারাই আবার এখন চার্লস ডার্নির বিরুদ্ধে চলে যাবে, তাই না? কারণ অলরেডি জন বারসাদ এসে বলে দিয়েছে বাকি সব ইতিহাস। আচ্ছা, তো আজকে এখানে রাখতে হচ্ছে, আগামী দিন এখান থেকে আমরা শুরু করব। তোমরা একটু পড়ো এগুলো বিষয়গুলো, হ্যাঁ পড়ো তো, নাকি পড়াশোনা ঠিক আছে হচ্ছে স্যার। না কি কি অবস্থা বলো? জি স্যার। জি স্যার, পড়ি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, এদিকে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলো একটু পড়ে নিবা, মনে থাকবে? জি স্যার। ওকে, তো ঠিক আছে, তো গুড নাইট, ভালো থাকো, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।